সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা নবগ্রহ স্তোত্র পাঠ দিয়ে আমরা শুরু করব। নবগ্রহ স্তোত্র পাঠ করবেন সঞ্জয় সরকার। প্রণাম। নবগ্রহ স্তোত্রম জবা কুসুম সংকাশ্যম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্তরিং সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম দধি শঙ্কতুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত শম্ভর মুকুট ভূষণম ধরণীর গর্ভ সম্ভুতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমম্যহম প্রিয়ঙ্গকুলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণপেতং তং বুধং প্রণম্যহম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দোভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দত্তানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারাং ভার্গবং প্রণাম্যহম নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনেশ্বরম অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণম্যহম পললধুম সংকর্ষম তরাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ত্রুরং তং কেতুং প্রণম্যহম ইতি ব্যাসমুখোদগীতং য পঠেৎ সুষমাহিত দিবা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয় ঐশ্বর্যমতুলং তেষামারোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী নির্পাণাঞ্চ ভবেদ্দুঃস্বপ্নানাশনম গ্রহ নক্ষত্র যা পীড়াস্তস্করাগ্নি সমুদ ভাবা তা সর্বা প্রসং জান্তি ব্যাসব্রতে ন সংশয় ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রম সম্পূর্ণ। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় কুমার সরকার। কিন্তু নবগ্রহ স্তোত্র ভুল হচ্ছে। প্রথমটাই কিন্তু ওং দিয়ে হবে, সেটি হয়নি। তাছাড়া ভিতরে এই যে ভুল, আপনি আবার অন্য জায়গার থেকে কোন জায়গার থেকে এই নবগ্রহ স্তোত্র পেয়েছেন, এটি পাঠ করা যাবে না। সংশোধন করে নেবেন। এরপরে আমাদের সুবেনিরে ঠিক আছে দেওয়া আছে, গুরুদেব। প্রয়োজনে সেটি সংরক্ষণ করবেন। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 22। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বের 7 সংখ্যার গুরুত্ব, বৈশিষ্ট্য ও বিচার পদ্ধতি। আজ ক্লাস হচ্ছে 12 ডিসেম্বর 2025। তো 12 ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে 3, সঙ্গে মাস সংখ্যা 3, সাল সংখ্যা 9, সব মিলে 6। আজকে শুক্রবার 6, আবার সেই 12। 12 মানে 3, 3 আর 8টায় ক্লাস শুরু হয়েছে, অর্থাৎ সংখ্যা 2। সেখানে আরেকটি জিনিস দেখতে হবে যে আজকের দিনের হরস্কোপটাও কিন্তু অঙ্কিত আছে, যেখানে কেতু ভাগ্য স্থানে চন্দ্রকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। আমরা যে 7 সংখ্যার ক্লাস করছি সেই দিনে, অর্থাৎ আজ সিংহ রাশি যারা জন্মগ্রহণ করবে আজকের দিনে, তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবে। তাছাড়া লগ্নে মঙ্গল থাকছে, তৃতীয় রাহু শনি, অষ্টমে হচ্ছে কর্কটে বৃহস্পতি। এই শনি আর বৃহস্পতি নিয়ে আপনাদের কিছু মতানৈক্য থাকতে পারে। যে শনি হচ্ছে সফটওয়্যারে গোচরে দেখায় কুম্ভে, এবং বৃহস্পতিকে দেখায় মিথুনে। কিন্তু বৃহস্পতি 18 তারিখ দিবাগত রাত্রে বৃহস্পতি হচ্ছে আপনার মিথুনে যাবে। এর আগ পর্যন্ত কর্কটে আছে এখন, এটা পঞ্জিকা মতে। যেহেতু আমরা পঞ্জিকার একটি সময় আমরা নির্ণয় করি যে আমরা, আপনারা দেখেছেন যে এই কয়টা পর্যন্ত, এই তিথি এই কয়টা পর্যন্ত পূজা হবে, তারপরে গিয়ে হবে না। তো এটি পঞ্জিকা মোতাবেকই কিন্তু এটি হয়। তো পঞ্চাঙ্গের ক্লাস আপনারা পেয়েছেন, সেই অনুযায়ী দেখেছেন যে দণ্ড, পল, বিপল, এমনকি সেকেন্ডের হিসাব করা হয়। তো সেই মোতাবেক এখনো শনি বৃহস্পতি বিশেষ করে এই অবস্থানেই আছে, অর্থাৎ কর্কটে বৃহস্পতি, কুম্ভে শনি রাহু যুক্ত, চন্দ্র কেতু যুক্ত হয়ে সিংহে আছে, আর বৃশ্চিকে রবি বুধ শুক্র এই ত্রিগ্রহ যুক্ত হয়ে অবস্থান করছে। তাছাড়া এই পাশে আপনার হাত অঙ্কিত আছে। আমাদের ক্লাস হবে 7 তারিখ, 16 এবং 25। প্রতি মাসের 7 তারিখে যারা জন্মগ্রহণ করবে তারা কেমন হবে, 16 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা কেমন হবে, 25 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা কেমন হবেন। তার মধ্যে আমাদের এই ক্লাস শেষ হওয়ার আগেই, বিশেষ করে 9 সংখ্যায় যাওয়ার আগে, আগামীকাল সন্ধ্যায় আবার আমাদের যে এক্সট্রা বা বর্ধিত যে ক্লাস রয়েছে, সেই ক্লাস থেকে আমরা একটি জিনিস নতুন করে চালু করতে যাচ্ছি। আপনাদের রোল নাম্বার 1 থেকে 63 পর্যন্ত একজন শিক্ষার্থীকে আমরা বাদ দিয়েছি। বাদে আমরা 62 জন শিক্ষার্থী রয়েছি। তো এই 62 জনের মধ্যে লটারি হবে। এর পরবর্তীতে ক্লাসগুলো লটারি অনুযায়ী নাম ডাক দেওয়া হবে। যার নামটা আসবে তার জন্ম ছক অনুযায়ী বা যে রোল নাম্বার আসবে
সেই নাম অনুযায়ী তার জন্ম ছক নিয়ে আমাদের কিন্তু পরবর্তী ক্লাস উদাহরণস্বরূপ হবে। এতদিন আপনারা দেখেছিলেন যে আমরা জন্ম তারিখ একটি কল্পিত তারিখ তৈরি করি। তৈরি করলে আমাদের মধ্যে একটি বিষয় থেকে যায়, যে বিষয়টি হচ্ছে যে ওই কল্পিত তারিখে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে ওই লোকটি কেমন। আমরা বলি, স্যাররা বলি যে এই তারিখটিতে এইরকম হবে, কিন্তু আসলে আপনাদের মানিয়ে নিতে খুবই কষ্ট হয়। তো সেজন্য আপনাদের বিশেষ করে যাদের জন্ম তারিখ জানেন না, যাদের রোল নাম্বার বা যারা শিক্ষার্থী রয়েছেন, সেই অনুযায়ী আপনার আশেপাশে অবস্থিত কোনো ব্যক্তি, নিকটতম ব্যক্তি যার বিষয়ে অতীত বর্তমান সবকিছু জানেন, এমন যদি কেউ থাকে, তার জন্ম তারিখও উপস্থাপন করা যাবে। তো সেটি আগামীকাল সন্ধ্যায় আপনাদের ক্লাস থেকে আমরা চালু করার সিদ্ধান্ত নিচ্ছি। তো আমরা শুরু করি সংখ্যা সাত। সাত সংখ্যা আমরা জানি যে কেতুর সংখ্যা, আবার এটিকে নেপচুনও বলা হয়। রাহুকে ইউরেনাস আর কেতুকে নেপচুন। প্লুটোকে কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে ধরি না। এই কেতু হচ্ছে অমরত্ব লাভকারী এক সর্পদানবের নিচের অংশ, যার মাথা নেই। তো আমরা অমরত্ব লাভকারী, আপনারা জানেন যে আহ ভগবান বিষ্ণু বিশেষ করে দেবতাদের মধ্যে অমরত্ব লাভ করার জন্য সমুদ্র মন্থনে যে ক্ষীর উৎপাদন হয়েছিল, সেটি বিশেষ করে অমরত্ব লাভের জন্য পান করা হবে। তো সেখানে দৈত্য গোপনে গিয়ে সেই আহ সমুদ্র মন্থনের ক্ষীর খেয়ে ফেলে। তো খেয়ে ফেলে সে অমরত্ব লাভ করে। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা তার গলাটি ছেদ করে। ছেদ করলে তখন তার মস্তকের অংশ রাহু হয়, আর নিচের অংশ কেতু নামে আমরা ডেকে থাকি জ্যোতিষে। যার জন্য কেতুর দৃষ্টি নেই। রাহু উল্টা দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে দৃষ্টি দেয়, কিন্তু কেতু কোনো দিকে দৃষ্টি দেয় না। যদিও কিছু কিছু গ্রন্থে, একটি দুটি গ্রন্থে কিন্তু পেয়েছি কেতুর দৃষ্টি আছে। কিন্তু কিভাবে থাকবে? তার যেহেতু মাথা নেই, তাহলে তার চোখ থাকবে কোথায় আর দৃষ্টি থাকবে কোথায়? এটি নিয়ে আমারও একটু সন্দেহ রয়েছে। তাই কেতুর গুণ হচ্ছে বিশেষ করে রহস্যময়তা। যেহেতু কেউ বলছে দৃষ্টি আছে, আবার আমি বলছি মাথা নেই, মাথা না থাকার কারণে চোখ নেই, চোখ না থাকার কারণে তার দৃষ্টি নেই। তার জন্য এর রহস্যময়তা হচ্ছে মূল শক্তি। সেই রহস্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়, যে গুহ্য রহস্য বা গুহ্য শক্তি, যেটাকে গোপন শক্তি বলা হয়, ভিতর অংশে থাকে। গুপ্ত শক্তি, সেটিও কিন্তু লুকায়িত থাকে। আর অলৌকিক শক্তি, সেটাও দেখা যায় না, এটাও কিন্তু লুকায়িত থাকে। তো এই তিন প্রকার শক্তি, বিশেষ করে গুপ্ত, গুহ্য এবং অলৌকিক, এই তিন শক্তি কেতুর মধ্যে থাকে। তাছাড়া বিশেষ করে এই কেতুর গুণ যে কি, এটি বোঝা খুবই কঠিন। তার জন্য আপনাদের কাছে রয়েছে ওই যে মানব কল্যাণে গ্রহরত্ন, এটির যে সংক্ষিপ্তাংশ আপনাদের বলেছিলাম, যে ক্যাটসাই রত্ন পাথরের যে উম, শুভ এবং অশুভত্ব, ওর ভিতর থেকে একটু আমরা দেখে নেব যে ওখানে কি রয়েছে। যাই হোক, সেটি আর একটু পরে দেখি। তাছাড়া আমরা জানি যে সপ্তাহে 7 দিন, 7 দিন পরে একদিন ছুটি, অর্থাৎ 7 দিন অন্তর অন্তর গিয়ে একদিন ছুটি। কিন্তু আমি বলবো আমার জীবনে সব দিন ছুটি, অর্থাৎ পুরা 7 দিনই আমার জন্য ছুটি। এটি কে দিয়েছে? কেতু দেয়। অর্থাৎ গুব্জ, গুজ্জ, গুপ্ত, অলৌকিক শক্তিধারী যারা, তাদের কাছে সব দিনই ছুটি বা সব দিনই কাজ। এইরকম দুটির একটি, মানে এদের কোনো দিন আর রাত নেই। তাছাড়া তাছাড়া আমরা যেমন জানি রংধনুর 7টা রং আমরা জানি, বেনি, আ, সহ, কলা, এটি আমরা জানি, আমরা পড়ে আসছি। আমরা পড়েছি 7 সমুদ্র, 13 নদীর পার, মানে 7 সমুদ্র পড়েছি, সমুদ্র 7টি। আমরা 7টি গ্রহ, যেমন রাহু কেতুকে গ্রহ ধরা হয় না। তাহলে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টি হচ্ছে গ্রহ। আর রাহু কেতু উপগ্রহ বা ছায়া, উপছায়া। যেমন বিজ্ঞান বলে এটি ছায়া এবং উপছায়া। আমরা রাহু কেতু বলি, কিন্তু ও দুটি কিন্তু গ্রহ নয়, উপগ্রহ। তাছাড়া যেমন আমরা উম, জানি যে ওই যে আপনারা অনেকেই জানেন, বিবাহে কেন 7 পাক ঘোরা হয়। এটির প্রশ্ন একবার ক্লাসে করেছিলেন এবং একজন খুব সুন্দর উত্তর দিয়েছিলেন,
তো আপনারা অনেকে জানেন যে সাত পাকে কেন আমরা ঘুরি, সপ্তপ্রদীপ আমরা কেন জ্বালি, সপ্তদ্বীপ আপনারা কেন শুনেছি, বিশেষ করে এই সপ্তম পঞ্চনাগ শুনেছি আমরা, সপ্তনাগ শুনেছি, তার মাঝে অষ্টম নাগ হচ্ছে সেই যে মন্দিরে কখনো পূজা দেওয়া যায় না, শুধু দর্শন করা যায়, সেটি হচ্ছে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের যে তিরুপতি বালাজি মন্দির, যেখানে সাতটি নাগ অর্থাৎ সাতটি পাহাড় পাশে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, মাঝখানে হচ্ছে সেই ভগবান বিষ্ণুর মন্দির বা বালাজি ঠাকুরের যে মন্দিরটি রয়েছে। এই মন্দির শুধু দর্শন করা যায়, কিন্তু কখনো কেউ পূজা দিতে পারেনি জীবনে, কেউ পারবেও না। কারণ দর্শন করতে সময় পাবেন 3 সেকেন্ড, কখন পূজা দেবেন, কখন প্রণাম করবেন। এবং কথিত আছে, আমরা শুনেছি, আমি বারবার গেছি, কিন্তু শুনেছি ওই মন্দির দর্শন করতে গিয়ে কেউ কখনো পা পিছলে পড়ে মারা যায়নি। এমনকি 2-3 দিন লোহার খাঁচায় লাইনে দাঁড়িয়ে মানুষ গিয়ে ওই মন্দির দর্শন করে। 18 কিলোমিটার পাহাড়ের উপরে, সাতটি পাহাড় ঘিরে রেখেছে চতুর্পাশে, মাঝখানের পাহাড়টি কেটে ওই মন্দির তৈরি হয়েছে। সেখানে বৃহৎ এক শহর, না গেলে বোঝা যাবে না। এমনকি ভারতবর্ষের সবচেয়ে ধনী মন্দিরের তালিকায় যেটি পড়ে, সেটি হচ্ছে ওই তিরুপতি বালাজি মন্দির। তো যাই হোক, ওদিকে আমরা কম যাই, আমরা সময় কম পাবো। তো তাছাড়া আমরা জানি যে আহ, এই সাতের যে আমরা বললাম গুপ্ত রহস্য, গুহ্য রহস্য, অলৌকিক রহস্য, এই অলৌকিক রহস্যের মধ্যে যেমন গন্ধ আমরা দেখতে পাই, ঘ্রাণ মানে সেন্ট, আমরা যে পারফিউম ব্যবহার করি, এটি আমরা দেখতে পাই, কিন্তু অনুভব করতে পারি। অর্থাৎ কেতুকে অনুভব করা যায়, কেতুকে দেখা যায় না কখনো। তাছাড়া চির অক্ষয় অব্যয় হয়ে এই মহাকালের বুকে গন্ধ যেমন থাকে, কেতু কিন্তু তদনুরূপ সবার পাশে পাশে থাকে। আমরা বলি কেতু হচ্ছে রাশি চক্রের 2, 9, 10, 11-তে যদি থাকে, তাহলে সেই জাতকের জীবনে শুভ বার্তা বয়ে আনে। বাকি কোনো গৃহে থাকলে সেই গৃহে সেই ভাবকে পেঁচায় বা কষ্টে ফেলে। অর্থাৎ 2, 9, 10, 11-তে যাদের থাকে, তাদের মধ্যে ওই গুহ্য গুপ্ত অলৌকিক শক্তিগুলো প্রকাশিত হয়। আর বাকিগুলোতে তারা এগুলো করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়। যেমন ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী যখন আহ বিশেষ করে সাধনা করতে যখন বের হন, তখন ওনার সঙ্গে আরো দুজন মুনি ছিলেন, তারা মুনি হতে পারেননি। তারা কিন্তু ওই যখন বাবা লোকনাথ ব্রহ্মচারীর গায়ে যখন সাপ পেঁচিয়ে ওঠে, ওই ভয়ে ওনারা দুইজন পালিয়ে বাড়ি চলে আসেন। অর্থাৎ ওনার এই 2, 9, 10, 11 বাদে বাকি গৃহগত কেতু থাকলে তারা সামনে আগাবে ঠিকই, কিন্তু মাঝপথ থেকে ভয়ে চলে আসবে। তারা ওই গন্ধ টের পেতে পাবে না। অর্থাৎ গন্ধ অনুধাবন তো করাই যায়, ওটা দেখা যায় না। তো বিশেষ করে এই কেতুর সাধনা কিন্তু দেখা যায় না। তাছাড়া আমরা যেমন সপ্ত পাতাল জানি, 7টা পাতাল, সাত পাকে যেমন ঘোরা 7 পাতাল আমরা জানি দেহের মধ্যে রয়েছে, যেমন অতল, বিতল, নিতল, তারপরে হচ্ছে তলাতল, মহাতল, সুতল, রসাতল। এটা কিন্তু আমরা এই 7টা উম, তল আমরা কিন্তু বলে থাকি, বা সপ্ত পাতাল নামে আমরা জানি। আবার ঋষি কিন্তু আমরা 7জন ঋষিকে চিনি, সপ্তর্ষি। সপ্তর্ষি আপনারা অনেক আমার ছেলে মেয়ের নাম রাখেন, মেয়েদের নাম রাখেন বিশেষ করে। এই সপ্তর্ষি নাম কেন রাখেন, এই নামকরণ কেন, এটি কিন্তু বিশেষ করে ওই সপ্তর্ষি নাম হচ্ছে 7জন ঋষির নামে। যেমন ঋষি মুনি, মরীচি, অত্রি, অঙ্গিরস, পৌলস্ত্য, তারপরে পুলত্র, ক্রতু আর বশিষ্ঠ। এই 7 মুনি মিলে হচ্ছে আমাদের সেই সপ্তর্ষি। অথচ আমরা নাম কিন্তু সপ্তর্ষি রাখি। তো এই যে কেতুর যে বিষয়, যে কেতু বুঝতে দেয় না, 7 মুনিকে এক জায়গায় করে ফেলছে। এত রহস্য তার ভিতরে, এত গুপ্ত রহস্য। আর নামটা হচ্ছে এত সুন্দর, সে হচ্ছে সপ্ত ঋষি, সপ্তর্ষি। একে সন্ধি বিচ্ছেদ করেন, দেখেন সপ্ত ঋষি চলে আসবে। তো যাই হোক, তাছাড়া আমাদের মানব দেহে 7টা ধাতু থাকে। আমরা জানি অষ্টধাতু, কিন্তু আসলে ধাতু কিন্তু 8টি নয়, ধাতু 7টি। একটি হচ্ছে ধাতু সংকর। এখানে যারা বিশেষ করে এই সায়েন্সই তো বলবে, সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছেন, তারা জানবেন যে ধাতু হচ্ছে 7টা। 8টা ধাতু আমরা বলি, অষ্টধাতু বলে কিছু হয় না।
আট হচ্ছে, 8 নাম্বার যে ধাতুটি হয় সেটি হচ্ছে ধাতু সংকর। তাছাড়া মানুষের শরীর গঠিত হয় 7টি ধাতু দ্বারা, ওই 7টি ধাতু দ্বারা মানুষের শরীরে থাকে। সেই ধাতুগুলো, 1 নাম্বার হচ্ছে রস, 2 নাম্বার রক্ত, 3 নাম্বার হচ্ছে মাংস, 4 নাম্বার হচ্ছে মেদ, 5 নাম্বার হচ্ছে মজ্জা, 6 নাম্বার হচ্ছে লালা, আর 7 নাম্বার হচ্ছে শুক্র। তাহলে মানুষকে সৃষ্টি করে এই সপ্ত রস দিয়ে, সেটি সপ্ত ধাতুর সঙ্গে তুলনীয়। অর্থাৎ সপ্ত ধাতু কিন্তু শরীরের মধ্যেই থাকে। আর ধাতু সংকরকে যুক্ত করলে অষ্টধাতু হয়ে যায়। তো অষ্টধাতুর বাতের আংটি, হ্যাঁ সত্যিকারে অষ্টধাতু বাতের আংটি বাতের কাজ করে ঠিকই, কিন্তু শরীরের মধ্যে ওই অষ্টধাতুই কিন্তু রয়ে গেছে। তাছাড়া আমরা জানি যে 7টা পবিত্র নদী আমাদের, বিশেষ করে 7 সমুদ্র, যেমন 7টা পবিত্র নদীর নামও কিন্তু আমরা অনেক সময় শুনেছি গল্পে, যেমন বা নামে আমরা অনেক সময় শুনেছি যে যারা পবিত্রতা বহন করে। যেমন আপনারা ওই কুম্ভ মেলার যে স্নান দেখেছেন, যে 3 নদীর মোহনায় যে স্নান হয়েছে, ভারত হয়েছে, এটি আপনারা অনেকে জানেন। তো যাই হোক, সেটিতে আমরা না যাই। তো 7টি পবিত্র নদী কথা যেমন বলা হয়, গঙ্গা নদী আমরা পবিত্র বলে মানি, যমুনা নদী, উম, যমুনা স্নান এটাও আমরা বলি, গোদাবরী নদী এটাকেও পবিত্র বলি, সরস্বতী নদীকেও কিন্তু পবিত্র নদী বলি, নর্মদা, কাবেরী এবং সিন্ধু, এই 7 নদী আমরা বিশেষ করে পবিত্রতা উম, বা যুক্তির নিদর্শন হিসেবে আমরা পৌরাণিক গ্রন্থাদিতে কিন্তু আমরা পেয়ে থাকি। তাছাড়া বিশেষ করে মানুষের জীবনে যেখানেই কেতু দেয় নিরবিচ্ছিন্ন আনন্দ, যার কোনো লোভ লালসা মোহ নেই, নিরবিচ্ছিন্ন আনন্দ। যেমন আমরা কি করি, অখণ্ড তারক ব্রহ্ম মহানাম ব্রত, অখণ্ড তারক ব্রহ্ম না মানে কি, কোনো খণ্ডন হবে না। আপনারা অনেকে দেখেছেন যে 16 নাম 32 অক্ষর, এই যে কৃষ্ণ নাম অনর্গল হচ্ছে, অষ্টপ্রহর, 16 প্রহর বা 32 প্রহর, কেউ দেখছেন 60 প্রহর ব্যাপী। 60 প্রহর তো হয় না মনে হয়, 8 7 56, 56 প্রহর 7 দিন। তো এর মধ্যে কখনো খণ্ডন যাবে না, অখণ্ড কৃষ্ণ নাম হবে। তার জন্য কি করে, একটি কীর্তনের দল ওঠে, আরেকটি একই সঙ্গে নামে, অনর্গল নাম চলে। তারপরে দেখবেন ওই মন্দিরের ভিতরে অনেকে বসে কৃষ্ণ নাম শুধু লিখছে, শুধু লিখছে, কাগজে লিখছে। কেন? যে 10 জনে বলে একই সঙ্গে লিখছে, কিন্তু একই সঙ্গে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, অর্থাৎ হরে দিয়ে একই সঙ্গে কিন্তু কেউ শুরু করছে না, কেউ মাঝখান থেকে শুরু করছে, মাঝখানে পড়ে যাচ্ছে, কেউ লাস্টে পড়ে যাচ্ছে। অর্থাৎ ওই কৃষ্ণ নামে কোনো খণ্ডন হবে না। তার জন্য অখণ্ড তারক ব্রহ্ম মহানাম ব্রত আমরা বলি। তো এই কেতু কিন্তু বিশেষ করে নিরবিচ্ছিন্ন আনন্দ দিয়ে থাকে, আবার নিরবিচ্ছিন্ন দুঃখও কিন্তু দিয়ে থাকে। যে দুঃখের কোনো খাদ নেই, যে দুঃখের কোনো পার্ট হবে না, আর যে আনন্দের কোনো পার্ট হবে না, সেটি হচ্ছে কেতু। যখন শান্তির প্রলেপ দেবে তখন নিরবিচ্ছিন্ন শান্তি দেবে, আর যখন অশান্তি দেবে তখনও নিরবিচ্ছিন্ন অশান্তি কিন্তু তাদের দেবে। তার মধ্য থেকে আনন্দের যে ধ্বনি বিচ্ছুরিত হবে, সেটি হচ্ছে অলৌকিক, সেটি গুপ্ত, সেটি হচ্ছে গুপ্ত। তাই তো 7 সংখ্যাকে আমরা বিশেষ করে লাকি নাম্বার 7 বলে থাকি, যেটির মধ্যে কোনো খাদ নেই, পরিপূর্ণ ভাগ্য, অর্থাৎ দৈবের উপর সৃষ্টি। তাই তো 7 সংখ্যাকে আমরা বলি দৈব শক্তির কারক গ্রহ। আর বিপরীতে বলি বিঘ্ন সৃষ্টির কারক গ্রহ। বিঘ্ন ঘটালে নিরবিচ্ছিন্ন বিঘ্ন। আর যদি দৈব যখন দেবে, তখন হচ্ছে সেই নিরবিচ্ছিন্ন আনন্দ। অর্থাৎ আনন্দ নিরানন্দ দুটোই কিন্তু কেতুর মধ্যে সমান ভাগে বিভেদ রয়েছে। তাকে কখনোই মেরে ফেলা যাবে না, তাকে বাদ দিয়ে চলা যাবে না, এটা থাকবে তার মধ্যে। এই লাকি নাম্বার 7 কেমন হলো? আবার অনেকে এই যেমন গান গান, অনেকে 7 ভাই চম্পা জাগো রে জাগো, কিন্তু 7 ভাই চম্পা মিলেই যদি আমরা বলি যে 7 ভাই চম্পা আসলে হয়তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষ শিক্ষাটা পূর্ণ হতো, এটাও কিন্তু ধরেন আমরা আশা করতে পারি। কিন্তু আশা করলে তো আর হবে না যে 7 ভাই 1 বোন, যে চম্পা 8 জন, এই 8 জন যে আসবে, আসলে 8 জন কোনোদিন একই শাস্ত্রে আসবে না।
এটি যদি কোনোদিন দুনিয়ার বুকে ঘটে থাকে, তাহলে ওই গুপ্ত বা অলৌকিক শক্তির মাধ্যমে ঘটতে পারে, নচেত কিন্তু ঘটার সম্ভাবনা নয় বা নেই। তাছাড়া আমাদের ওই যে বললাম যে কেতুর যেটি আমরা দেখব যে 7 সংখ্যার বা কেতু গ্রহের শুভ অশুভের দিকগুলো আমরা একটু দেখব। সেটি যদি আমরা দেখি, তাহলে বলতে হবে কেতুর শুভ প্রভাবে হচ্ছে অশুভ লক্ষণ। ও, এটি তো ক্যাটসাই রত্নের ভিতর আছে, আপনাদের পড়ে নিতে বলেছিলাম। এটি অল্প একটু দেখলে হবে। তো কোথায় গেল? উম, 137 পৃষ্ঠা স্যার। 37 পৃষ্ঠা? তা কি করে হয়? 137 নাকি, তাই দেখেন। হ্যাঁ স্যার, 137 হ্যাঁ পৃষ্ঠা। স্যার, হ্যাঁ, 137 সুন্দর পৃষ্ঠা। সুন্দর সুন্দর সুন্দর। 137, তার মানে আপনারা পড়েছেন। উপাদান, ক্যাটসাইয়ের পরীক্ষা, তারপরে হচ্ছে বর্ণ, ক্যাটসাইয়ের উপকারিতা। এই যে 140 নাম্বার পৃষ্ঠায় দেখেন রয়েছে, কেতু নামক গ্রহের কুপ্রভাব বিনষ্টের জন্য ক্যাটসাই নামক রত্নপাথর ব্যবহার করা হয়। অবশ্য সৌরজগতে কেতু নামে কোনো গ্রহ নেই। চন্দ্রের ছায়া যেখানে পৃথিবীর ছায়ার উপর পড়ে, সেখানকার এক বিশিষ্ট প্রভাবশালী কাল্পনিক বিন্দুর নাম হলো কেতু। প্রকৃতপক্ষে কেতু গ্রহ চন্দ্রপাদ ব্যতীত আর কিছুই নয়। যাই হোক, কেতু নিঃসন্দেহে একটি উৎপাত গ্রহ। কেতু জন্মকুণ্ডলী যেখানে থাকে, সেখানকারই শুভ ফল বিনষ্ট করে। বহির্জগতে কেতু দৃষ্টিহীন হলেও অন্তর্জগতে কেতু দৃষ্টি সম্পন্ন। কথাগুলো জেনে রাখা দরকার। তাছাড়া শুভ কেতু জাতক জাতিকাকে আধ্যাত্মিক মার্গে, আত্মজ্ঞানে, প্রজ্ঞায় ও চিন্তা চেতনায় উন্নতা আনয়ন করে। কিন্তু ব্যবহারিক জগতে কেতু এক বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ। চরম স্বার্থপরতা, হৃদয়হীন, অত্যাচারী, আত্ম অহংকারী, চরমদর্শী, কাপুরুষ, পঙ্গু, নেশাখোর, মামলাবাজ, ষড়যন্ত্রকারী প্রভৃতি শ্রেণীর লোকের উপর কেতুর আধিপত্য প্রবল। সমগ্র গোপনীয় ব্যাপারাদি, গুপ্ত হত্যা, গুপ্ত আড্ডা, অন্ধ মনোবৃত্তির প্রায় সিংহভাগই কেতু দ্বারা সৃষ্ট। মানব শরীরের যে সকল জটিল ও কঠিন ব্যাধিপীড়া চিকিৎসকের পক্ষে নির্ণয় করা কঠিন বা শেষ পর্যন্ত কোনো রোগী নির্ণীত হয় না, সেগুলি কেতু নির্দিষ্ট ব্যাধি, তাতে সন্দেহের অবকাশ নেই। বইগুলো দিয়েছি, যদি প্রয়োজন মনে করেন পড়বেন। বিপরীতে যে রোগগুলি সহসা আক্রমণ করে জীবনী শক্তিকে ধ্বংস করতে আরম্ভ করে, যেমন প্লেগ, বসন্ত, মহামারী, সর্পাঘাত, মেনিনজাইটিস, বাতরক্ত, দুষ্টক্ষত ছাড়াও শরীরস্থ রস ধাতুকে দ্রুত বিকৃত করে দেয়, তার প্রায় সিংহভাগই কেতুর বৈগুণ্যতায় ঘটে থাকে। ব্যবহারিক জগতে যে সকল আকস্মিক বিপদ আপদ ঘটে, যেমন যানবাহন দুর্ঘটনা, নৌকা ডুবি, বাড়িঘর ধসে পড়া, ঝড়ে ভেঙে পড়া, মারামারি, কলহ বিবাদ, উচ্চস্থান থেকে পতন, মিথ্যা ষড়যন্ত্রে জড়িয়ে পড়া প্রভৃতির মূলে কেতুর প্রভাব বর্তমান। আবার ধূমপান, গাঁজা, আফিং, ভাং, চরস, হেরোইন, ইয়াবা প্রভৃতি শুষ্ক নেশাজাত দ্রব্য, মানে তরল নয়, মদ্য নয়, কিন্তু শুষ্ক নেশা দ্রব্য, যে সকল ব্যাধিপীড়ার আবির্ভাব ঘটে, সেগুলো কেতুর প্রভাবে। অশুভ কেতুর প্রভাবে নারী জাতির সুতিকা, অশ্ব, ভগন্দর, টিউমার সহ জটিল জরায়ু রোগের উৎপত্তি হয়ে থাকে। যাই হোক, গ্রহ জগতে কেতু এক বিচিত্র ও রহস্যময় গ্রহ। এর শুভ প্রভাবের ফল লাভের জন্য এবং অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের জন্য এই খনিজ রত্ন ক্যালসাই ব্যবহার করা হয়। একটি মাত্র প্যারা পড়ে রাখলে সারা জীবন মানুষের জীবনে আপনারা এটি বলতে পারবেন। তো এটা অবশ্যই পড়ে আমাদের সময় নষ্ট করার দরকার ছিল না। তারপরেও দেখতে হবে যে 7 সংখ্যা, যেটি আমরা বললাম যে 7 হচ্ছে লাকি নাম্বার 7, আমরা কেতুর অশুভত্ব থেকে বেরিয়ে আসি। তবে নোটটি কিন্তু রাখতেই হবে যে 2, 9, 10, 11 নাম্বার ঘরে কেতু শুভ ফল দেয়। তো আজকে কিন্তু কেতু আমাদের গোচর প্ল্যানেটে 9 নাম্বারে রয়েছে। আমরা যে প্ল্যানেটটি আমরা তৈরি করব, সেটিতেও দেখব কেতু কোথায় থাকে, এটি আমাদের দেখতে হবে।
কারণ বৃহস্পতির তারিখে ক্লাস হচ্ছে, 22 নম্বর ক্লাস হচ্ছে রাহুর ক্লাস। অর্থাৎ রাহু কেতু দুইজন সবসময় সমসপ্তমে থাকে। অর্থাৎ আজকের দিনে প্ল্যানেট আমাদের বিরুদ্ধ আচরণ করতে হবে, কারণ ক্লাস হচ্ছে 22 নাম্বার, আর হচ্ছে ক্লাসটা কেতুর ক্লাস। অর্থাৎ রাহু একদিকে, কেতু আর একদিকেই থাকবে। তো দেখি, অর্থাৎ আপনাদের হাউস একদিকে থাকবে, আমি একদিকে থাকবো, এটি হওয়া উচিত আজকের ক্লাসে। অন্যদিন সম হয়েছে, আজকে বিরুদ্ধ হতে হবে। তো বিরুদ্ধ খুঁজে পাওয়ার চেষ্টা করি, আমরা পাই কিনা। তো প্রথমেই আমরা বলছি যে সাত সংখ্যা, একক সাত যারা, আমরা কিন্তু জানি যে 1 2 3 4 5 6 ক্লাস যেহেতু হয়েছে, তো আমরা একক সাত, অর্থাৎ একক কেতু, হয় শুভ কেতু অথবা অশুভ কেতু, যেটি হোক একক কেতু, এর মধ্যে আর কিছু নেই। অর্থাৎ কেতুর যে গুণগুলো, যে দোষগুলো যেগুলো বললাম, সেগুলো এর ভিতর। তার ভিতর যেহেতু বিশ্ববিখ্যাত সাহিত্যিক, আহ ইংরেজ সাহিত্যিক শেক্সপিয়ার বলেছেন যে এটি লাকি নাম্বার। তো যদি লাকি নাম্বার হয়ে থাকে, তাহলে 7 নাম্বার হচ্ছে লাকি নাম্বার। তাহলে 7 লাকি, আমরা জানি আনলাকি 13 কে ব্যবহার করতে দেখিনি। অনেক জায়গায় 13 ব্যবহৃত হয় না, কিন্তু 7 কিন্তু ব্যবহৃত হয়, যেটি আমাদের জীবনে, আসলে সবার জীবনে সেই লাকি সংখ্যা 7 হোক, এটা প্রত্যাশা করলাম। 1 2 3 4 তো আমরা ব্যাখ্যা করেছি, অর্থাৎ একক 7। কেতু একক ভাবে সে বসে রয়েছে, কেতুর তো কোনো নিজের ঘর নেই। তাহলে 7 তারিখে জন্মগ্রহণকারী জাতকের কেতু কোথায় থাকবে? যেখানে থাকলে শুভ অশুভ সকল দিকের সমান ফল দেবে। আমরা বলছি 2 9 10 11-তে কেতু শুভ ফলদাতা। বাকি কোন গৃহে থাকলে কেতু শুভ নয়, অশুভ নয়, এটি অনুধাবন করতে হবে। সেটি হচ্ছে যারা 7 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে সেটি ঘটবে। তাহলে সেটি খুঁজে বের করতে গেলে আমাদের বের করতে হবে 1 3 4 5 6 7 8 আর 12, এই কয়টা ঘরের মধ্যে কোন গৃহগত কেতু 7 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা হতে পারে। এটি কিন্তু আমাদের অনুধাবন করে বের করতে হবে প্ল্যানেট দেখে। যেহেতু এ শুভ ফলও দেবে না, অশুভ ফলও দেবে না। আমরা কিন্তু জানি যে কেতু ধনু রাশিতে তুঙ্গস্থ হয়, আবার বৃশ্চিক রাশিতেও তুঙ্গস্থ হয়। তো ওই যে দুটি মত আমরা বলেছি, আমরা যখন রাহুর ক্লাস করেছিলাম 4 নাম্বার ক্লাস, তখন কিন্তু বলেছিলাম যে ভারতীয় জ্যোতিষবিদরা রাহুকে বৃষ রাশিতে তুঙ্গস্থ বলে থাকে। তো আমিও বলি, কিন্তু আমি মানি না। আমি কোনটা মানি? যে মিথুন রাশিতে রাহু তুঙ্গস্থ হয়, এটি মানি। কেন মানি? তার উদাহরণস্বরূপ কিন্তু আপনাদের ওই নক্ষত্রের অবস্থানকে বলা হয়েছিল। তো সেটি যদি হয়, তাহলে কেতুর তুঙ্গস্থ আপনারা ধনু মানবেন নাকি বৃশ্চিক মানবেন? মূলা কেতুর, ধনু রাশির মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। যে 3টি নক্ষত্রে কেতু তুঙ্গস্থ হয় ধনু রাশিতে। আরেকটি মতে হচ্ছে বৃশ্চিকে তুঙ্গস্থ হয়, যে বৃশ্চিকে বিশাখা অধিপতি বৃহস্পতি, যে আহ রাশিতে অনুরাধা অধিপতি হচ্ছে শনি, আর যে রাশিতে হচ্ছে জ্যেষ্ঠা অধিপতি বুধ। তাহলে কেতুর বুদ্ধি কতটা, কেতুর আহ কি ওই অনুরাধা মানে শনির যোগ সাধনা কতটা, আর হচ্ছে বিশাখার বৃহস্পতির জ্ঞান গরিমা কতটা। তাছাড়া যদি আমরা ধনুর মূলা ধরি, তাহলে মূলার অধিপতি কেতু, নিরেট কেতু। মূলার পরে হচ্ছে পূর্বাষাঢ়া, পূর্বাষাঢ়া হচ্ছে শুক্র, শুক্রের শান্তি কতটা, আর হচ্ছে উত্তরাষাঢ়া রবি, রবির যশ কতটা। তো আমরা একটু আগে যেহেতু বলে আসলাম, গুহ্য, গুপ্ত আর অলৌকিক, এই 3টি শক্তি হচ্ছে কেতুর মধ্যে বিরাজমান। তাহলে কোন ঘরে পড়লে গুপ্ত, গুহ্য আর অলৌকিক শক্তি পাবে, সেটি বুঝে নিয়ে তুঙ্গস্থ দেখতে হবে। সেই অনুযায়ী আমরা ধনুকে মানবো না বৃশ্চিকে মানবো, সেটা আপনাদের উপর। কিন্তু আমি, আমার মতে, আমি বিচারের ক্ষেত্রে আমি ধনু মানবো। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যত শিক্ষার্থী রয়েছে, এ যাবৎ সবাইকে বলা হয়েছে মিথুনে রাহু তুঙ্গস্থ আমাদের মতে, আর ধনুতে হচ্ছে কেতু তুঙ্গস্থ। দ্বিতীয় মতে বৃষ এবং বৃশ্চিক। তো আপনারা দ্বিতীয় মতকে প্রথম নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আবার আমার মতকে দ্বিতীয় নিতে পারেন, কোনো আপত্তি নেই। সেটি আপনাদের অনুধাবন করতে হবে।
তো তাছাড়া কেতুর মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে কেতুর মূল ত্রিকোণ। তো রাহুর মূল ত্রিকোণ কুম্ভ আমরা জানি, আর কেতুর মূল ত্রিকোণ হচ্ছে আমাদের সিংহ রাশি, এটা আমরা জানি। সেই সিংহ রাশিতে মূল ত্রিকোণস্থ হয়ে ভাগ্যভাবে আজ কেতু বসে আছে। এই কেতু কি আজ কিছু দেবে কি দেবে না, প্ল্যানেট দেখে আপনাদের অনুধাবন করতে হবে। কিন্তু কেতুর সঙ্গে বসে আছে চন্দ্র, যে কিনা গ্রহ মাতা। সেটি আমাদের বুঝতে গেলে আমরা কিন্তু জানি এই 16 তারিখে চলে যেতে হবে। তাহলে 16 তারিখে কি হয়েছে? রবি এবং শুক্রের মিলনে কেতু হয়েছে। তাহলে রবি, সূর্য আর হচ্ছে শুক্র। তাহলে রবি আর শুক্র, রবির সঙ্গে শুক্রের কিন্তু শত্রুতা রয়েছে। আপনারা লিখেছেন প্রথমে রবি আর শুক্র যুক্ত হলো, এটা কিন্তু শত্রুতা, একে অপরের শত্রু। তাহলে এই 16 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কোনটা ভালো হবে? রবি ভালো হবে না শুক্র ভালো হবে? একে অপরের তো শত্রু। তাহলে রবি হচ্ছে গ্রহ পিতা, যে কিনা উদিত হলে জগৎ আলোকিত হয়, যার জন্য রবিকে মার্তণ্ড, মধ্যাহ্নের যে তেজদীপ্ত সূর্যের রশ্মি, তাকে মার্তণ্ড বলা হয়। কেন মার্তণ্ড বলা হয়? মানে এত প্রখর শক্তি তার, এর উপরে শক্তি আর কোনো দুনিয়ায় কারো নেই। তো উদিত সূর্য, অস্তমিত সূর্য আর মধ্যাহ্নের সূর্য, এর নামকরণ করলেই বুঝতে পারবেন যে সূর্য কি। তো এই সূর্য শুক্রের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তো রবি আর শত্রু, একে অপরের শত্রু। কিন্তু শুক্র রবিকে শত্রু মনে করে, আবার রবিও শুক্রকে শত্রু মনে করে, অর্থাৎ দুজনেই পিঠে পিঠি শত্রু। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে মঙ্গল বুধকে শত্রু মনে করে, কিন্তু বুধ মঙ্গলকে শত্রু মনে করে না, এটা তো আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে দুইজন দুজনকেই শত্রু মনে করে। তো আমরা তো জানি। একটু দয়া করে ভিডিওগুলো যাদের সম্ভব অন করবেন। তো এই যে রবির হচ্ছে আমরা জানি সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, এগুলো সব রবির অধীনে। রবির যে কাজগুলো সেগুলো আমরা জানি। আর শুক্রের কাজগুলো জানি সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, প্রেম, রোমান্স, বিনোদন, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, সবকিছু শুক্র। তাহলে এই দুই শত্রু একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তাহলে কি আমরা বলবো শুক্রের যাবতীয় যা কিছু আছে আর রবির যা কিছু রয়েছে, এই দুটির মিলন ঘটে। যেহেতু লাকি নাম্বার 7 হচ্ছে, এই 7-এরই রূপান্তর হচ্ছে এখানে। কিন্তু এই 7কে তৈরি করলো রংধনুর 7টা রং, বা 7 সমুদ্র, 7 ফল, সপ্ত ধাতু। আর এই 7কে জন্ম দিল গ্রহদেব সূর্য। সূর্যের মধ্যে যেগুলো রয়েছে সেটি কিন্তু আপনাদের ওই সংক্ষিপ্ত পেতে গেলে ওই রত্নপাথরের রবির উপকারিতার ভিতর পড়ে আসতে হবে, শুক্রেরও সেই উপকারিতার মধ্যে পড়ে আসতে হবে। তো ওখানে পড়ে আসলে সেই দুটির মিলন ঘটেছে। তাহলে এটি কি তৈরি করেছে? আমরা কিন্তু গণিতে পড়েছি মাইনাস প্লাস মাইনাস সমান প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। অর্থাৎ দুটি নেগেটিভ গ্রহ একসঙ্গে থাকলে সেটি পজিটিভ ফল দেয়। কিন্তু কিভাবে দেবে? শুক্রের যে দিকগুলো রয়েছে আর রবির যে সম দিকগুলো রয়েছে, এই দুটি দিক মিলে প্লাস হয়। অর্থাৎ রবির সম একটি শূন্য করলাম, যোগ শুক্রের আরেকটি শূন্য, সমান শূন্যই হয়। অর্থাৎ দুটির যে অংশগুলো রয়েছে, ওই দুটির যে একই অংশ, একই চরিত্র যেগুলো রয়েছে, সম চরিত্র যেহেতু দুই শত্রু, সম চরিত্রগুলোকে ভাগাভাগি করে নেয়। বাকি চরিত্রগুলোকে কিন্তু একে অপরের দিকে ধাক্কা দিয়ে ঠেলে দেয়। যেমন আমরা বলেছি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে খাবার জল হয়, কিন্তু আবার যখন যৌগ তৈরি না করে মৌল তৈরি করে, তখন সেটি খাইলে কিন্তু নাড়ি ভুঁড়ি পচতে পচতে যায়। তো এই রবি এবং শুক্র মিলিত হয়ে যে যোগটি তৈরি করেছে, যে লাকি নাম্বার তৈরি করেছে, ওই লাকি নাম্বারের মধ্যে যৌগ এবং মৌল দুটিই রয়েছে। তো আমাদের মৌল অংশ, সরি, যৌগ অংশকে আমাদের গ্রহণ করতে হবে, মৌল অংশ ত্যাগ করার জন্য দুজনকে পরামর্শ দিতে হবে। তো রাশিচক্রে যদি কখনো
রবি এবং শুক্র এখানে কিন্তু দ্বাদশে যুক্ত হয়ে বসে আছে, দেখেন রবি আর শুক্র, এই দুই সংখ্যা মিলে যদি কেতু হয়, এর শুভ দিকগুলোকে তাকে স্বাগত জানাবে, কিন্তু অশুভ দিকগুলো দুজনে মিলে মারামারি করে ওই দ্বাদশ ভাবকে ছিনিয়ে নেবে। যেমন আমি গত পরশুদিন রাত্রে কিন্তু মারামারি লাঠালাঠির মধ্যে পড়ে গিয়ে আমার অংশ ছিনিয়ে নিয়েছে, এমনকি সেখান থেকে হারিয়ে, মানে অনেক কিছু হারিয়ে চলে আসছি। আমি শুধুমাত্র নীরজ স্যারের সঙ্গে এটি শেয়ার করেছি, আর কেউ এখন না। তো সেটি কিন্তু ঘটেছিল। আমরা 5 জন না 6 জন লোক, আমরা 6 জন লোক কোনো রকমে পেরে উঠিনি। গুরুজি এটি কিন্তু ঢাকাতে? না না, এই খুলনাতে সাধারণ কোনো ব্যাপার না, এমনি কোনো মারামারি টারি কিছু না, কিন্তু যা হচ্ছিল সবকিছু হারিয়ে টেরিয়ে চলে আসতে হতো এরকম। তো যাই হোক, ওই যে আমরা 6 জন ছিলাম, সঙ্গে আর একটা পক্ষ যুক্ত হলো, অর্থাৎ সেই নেগেটিভ আর পজিটিভ মিলে দুই দিকে ওই কেতুই তৈরি করলো। ভালোর মধ্যে ল, ভয়াকার ল, এর মধ্যেও কিন্তু মন্দটা থাকে, না হলে ভালোর বিপরীত মন্দ হতে পারে না। ওই লকে যদি আপনারা বিশ্লেষণ করেন আর ভাকে যদি বিশ্লেষণ করেন, তাহলে ওখানেই মন্দ খুঁজে পেতে হবে। অর্থাৎ সেই মন্দ খুঁজে পেতে আপনার এই রবি আর শুক্রের মিলনের পজিটিভ অংশকে বাদ দিয়ে যে নেগেটিভ অংশ থাকবে, ওটি হচ্ছে মন্দ। তখন আর এটি স্বাদ থাকে না, অর্থাৎ লাকি থাকে না ওই অংশ, আর বাকি অংশ লাকি হয়। অর্থাৎ দুটি পার্টের মধ্যে যদি দেখি, সাত হচ্ছে একটা সোজা দাগ আর একটা কাটিয়ে দাগ, তাহলে কাটিয়ে কেতু, কেতু এই কাত করা দাগটা হচ্ছে কেতু, মানে কেতু তো সোজা না, ও মাল তো আঙ্গুলটা সোজা না, আমার আঙ্গুলের মতো এরকম বাঁকা, মানে সাপের লেজ তো বাঁকাই থাকে। তো এটি হচ্ছে আপনার সেই বাঁকা, আর সোজা অংশ হচ্ছে রবি আর শুক্রের যে সোজা অংশ, সেটি উপরের অংশ। আবার সাপকে অনেকে লেখেন এভাবে একটু দিয়ে, এই, তখন কিন্তু উপরের অংশও বাঁকা, নিচের অংশও বাঁকা। অর্থাৎ এই জন্য রবি আর শুক্র মিলন ঘটিয়ে, অর্থাৎ এই দুটি কখন যৌগ তৈরি করবে আর কখন মৌল তৈরি করবে বোঝা কঠিন। দুটো জিনিসই কিন্তু বাঁকা, বক্র। সাপের লেজ যেমন সোজা হয় না, এদের এই সাত কিন্তু সোজা হয় না। এই 16 তারিখের সাত কখনো সোজা হয়, নোট করে নিয়েন। এইবার 25 তারিখ, 5 আর 2 7, চন্দ্র আর বুধ। আমরা জানি চন্দ্রের সঙ্গে বুধের শত্রুতা আছে কি নেই? আছে। বুধ চন্দ্রকে শত্রু মনে করে, কিন্তু চন্দ্র কি বুধকে শত্রু মনে করে কি? না, করে না না, স্যার। করে না। করে না। তাহলে কে মনে করলো? বুধ মনে করলো চন্দ্রকে, অর্থাৎ, ও, এখানে একটু মুছে ফেলি। আমাদের আগে চন্দ্র পরে বুধ, এটি একটু খেয়াল করতে হবে, যে আগে আছে চন্দ্র আর পরে আছে বুধ। তো এই বুধ শত্রু মনে করছে চন্দ্রকে, তাহলে আমার আগের অংশ কি মমত্ব, অর্থাৎ 25 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার স্নেহ, মায়া, মমত্ব কিন্তু থাকবে। অর্থাৎ চন্দ্রের যে গুণগুলো, ওগুলো থাকবে। চন্দ্রের স্নেহ, মায়া, মমত্ব, প্রেম, ভালোবাসা, এগুলো পরিবর্তনতা, এগুলো ওনার ভিতর রয়েছে 25 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। এখান থেকে সেইগুলো নিয়ে সে ধাবিত হচ্ছে যে শত্রু মনে করে তার দিকে। একটু খেয়াল করুন, যে চন্দ্র বুধকে শত্রু মনে করছে না, বুধ চন্দ্রকে শত্রু মনে করছে। তাহলে ইনি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা নিয়ে বিষ্ণু মহন্তর কাছে গেল যে আমি আপনাকে ভালোবাসি, কায় মনোবাক্যে বললো ভালোবাসি। আর বিষ্ণু মহন্ত বলল, "ধুৎ, আমার ভালোবাসার লোক কি নেই, ভাগো তুমি, তোমার থেকে আমার, আরো তোমার থেকে দেখতে শুনতে ভালো সৌন্দর্যশালী বা সৌন্দর্যবতী অনেক মেয়েরা আমাকে প্রপোজ দেয়।" অর্থাৎ গ্রহণ করলো না। তাহলে এত মায়াবী ভাবে উনি গেল, আশা নিয়ে গেল, সেই আশা কিন্তু হত করে দেয় এই 25 তারিখের জন্য। কারণ কেতু, ওই যে আমাদের মনে রাখতে হবে যে কেতুর মধ্যে গুহ্য, গুপ্ত এবং অলৌকিক শক্তি রয়েছে। এত সহজে বিষ্ণু মহন্ত যে গ্রহণ করবে, এটি হবে না। তারপরে থেকে ভালোবাসা জানাতে গেলাম আমি বাংলাদেশ থেকে, ঠাস করে বলবে, হ্যাঁ তুমি বাংলাদেশি, তোমাকে আবার ভালোবাসবো কেন, আমার ইন্ডিয়ান অনেক ভালোবাসার লোক রয়েছে।
বিপরীতে উনি যে সেই মায়া নিয়ে, মমত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে ভালোবাসা জানাতে গেল কার কাছে? বুদ্ধির কাছে। বুদ্ধি সে বলছে, বা বিবেক, ওই যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা যে পাঁচ ভাই, ওই পাঁচ গুণ তো বিষ্ণু মহন্তর কাছে রয়েছে। সে তখন বুদ্ধি করে বলছে, না, তোমাকে আমি গ্রহণ করব না। আমি একজনকে গ্রহণ করেছি। কাকে করেছে? বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা, এই পাঁচ ভাই। এর ভিতর দিয়ে যে কোনো একজনকে উনি বেছে নিয়ে দণ্ডায়মান আছে। তাই ওনার জায়গাটা পূর্ণ। উনি আর দ্বিতীয় কাউকে গ্রহণ করবে না। তাহলে এই চন্দ্রকে উনি গ্রহণ করবে কিনা? কারণ ইনি তো চন্দ্রকে শত্রু মনে করে। তাহলে কোনো মায়া মহব্বতে কিন্তু কাজ হবে না। বিষ্ণু মহন্ত বাবু অনড়ই থাকবে। তার জন্য সৃষ্টি হয়েছে যে কেতু। এই কেতুর ভিতরে মমত্ব মায়া যাই থাকুক, চোখের জলে বুক ভাসিয়ে ফেলুক, কিন্তু আসলে জগতের কিছু যাবে আসবে না। কেউ কৃষ্ণ নাম শুনে অঝরে কাঁদছে, আর কেউ কৃষ্ণ নাম শুনে মানে নাচছে। নাচ নাচ মানে নৃত্য, নৃত্য করছে না? আবার কেউ শুনে কাঁদছে। এই যে নৃত্য এবং কাদা, দুটি কিন্তু ঘটায় এ। কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে। অর্থাৎ বুধ সবসময়ের জন্য এই মমত্ব চায় না। সে চায় আমার ভিতর বুদ্ধিমত্তা থাকুক, বিচক্ষণতা থাকুক, কৌশল থাকুক, অধ্যবসায় থাকুক। থাকলে মমত্ব তুমি আমার কাছে এমনি আসবা, এসে সৃষ্টি করেছো। অর্থাৎ এই 25 তারিখের কেতু কিন্তু ওই 2 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার ঘর ভাবস্থ কেতু হবে। কিন্তু কোন ঘরের কেতু হবে? 2, 9, 10, 11, 12, ওই সরি 2, 9, 10, 11 এর মধ্যে কোন ঘরের হবে? এটি আপনাদের অনুধাবন করতে হবে। যদিও কিছু কিছু গুলো রহস্য আজ পর্যন্ত আমি আমার শিক্ষার্থীদের দেইনি। এটি প্রিয় শিষ্যদের জন্য রক্ষিত রয়েছে। এটি আপনাদের অনুধাবন করতে হবে যে 25 তারিখের কেতু অবশ্যই অবশ্যই 2, 9, 10, 11 হবে। তো তার মধ্যে কোন ঘরের হবে? এটি আপনাদের বুঝতে হবে যে বুধের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা, তার শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়, এবং তার ভিতরে যে নমনীয়তা, ভদ্রতা, শান্ততা, শিষ্টতা যেটি থাকবে, সেটির মিলন যে ঘর থাকবে, সেই ঘরটি হচ্ছে কেতুর 25 তারিখে জন্মগ্রহণকারীর কেতুর অবস্থান। যার জন্য জ্যোতিষশাস্ত্রে ওই যে হাত দেখে দ্বাদশ ভাব বিচার, আপনারা ওই সুবিনিরে দেখেছেন। একজন লিখেছেন, আমাদের প্রাথমিক ব্যাচের শিক্ষার্থী, খুব ভালো লিখেছেন। আমি 4-5 জনের লেখা পড়েছি। প্রথম প্রতিযোগী সবার লেখা তো পড়েছি, তাছাড়া যে 4-5 জনের পড়েছি তার মধ্যে একটি ওই দ্বাদশ ভাব যিনি লিখেছেন। তিনি কি এখানে আছেন? ওনার নাম হচ্ছে উম কি ওই বিদেশি কি হসপিটাল না কি সে যেন চাকরি করেন উনি। নামটা মনে নেই এই মুহূর্তে, নেই মনে হয় এখানে নাম। তো আপনাদের ব্যাচেরই কিন্তু এক শিক্ষার্থী লিখেছেন, আপনারা দেখে নেবেন। তো হাত দেখে দ্বাদশ ভাব বিচার। আবার ওই নষ্ট কোষ্ঠী উদ্ধার করতে গেলে তখন কিন্তু, যে কোষ্ঠী জানে না, নষ্ট কোষ্ঠী উদ্ধার করতে গেলে রাহু কেতুকে একটি ভাইটাল জায়গা মনে করতে হয়। কারণ আমার বয়স আজ 50 বছর। তাহলে 50 বছর শনি যদি আজকে গোচরে এখানে থাকে, 2.5 বছর অন্তর এক এক ঘর অতিক্রম করবে। তাহলে 2.5 বছর এক ঘর মানে 30 ঘর, 30 বছর। আর একবার অতিক্রম করলে 60 বছর। তাহলে 60 বছরের থেকে আমরা মাইনাসে আসবো 10 বছর। তাহলে 10 বছর শনি এখানে, আমার জন্মকালীন শনি এখানে ছিল। এখানে আসতে গেলে 50 বছরের শনি কোথায় আসবে? তো এই দীর্ঘস্থায়ী গ্রহ লাগবে কিন্তু। বৃহস্পতি আমার জন্মকালীন এখানে ছিল। তাহলে এক এক ঘর 12 বছরে ঘুরবে। তাহলে 4 বারও 48, 4 বার ঘুরবে। পঞ্চম বারে এসে বৃহস্পতি এখানে আছে এখন, অতিচারে আসছে কর্কটে। তাহলে এই বৃহস্পতি 48, ওই সরি 48 এই আহ, এখানে আছে 50, 51-তে বৃহস্পতি ছিল এখানে। তাহলে এখান থেকে 50, 1, 2 তিনি এসে পড়েছে। আমার তো 50 বছর পার হয়ে গেছে। তার জন্য বৃহস্পতি জন্মকালীন এখানে ছিল। এই দীর্ঘস্থায়ী গ্রহের হিসাব করে কিন্তু আমাদের যেতে হয়, অর্থাৎ রাহু কেতুকে বাদ দেওয়া যায় না। যার জন্য 25 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ওই যে হাত দেখে দ্বাদশ ভাব বিচার করবেন, কোষ্ঠী উদ্ধার করবেন, কোষ্ঠীটা সঠিক আছে কিনা বুঝবেন। সেটি কিন্তু এই দীর্ঘস্থায়ী গ্রহ দিয়ে বুঝতে হবে। দীর্ঘস্থায়ী গ্রহ শনি, রাহু কেতু, আর হচ্ছে বৃহস্পতি। এর বাইরে যাওয়া যাবে না। কারণ 2.5 বছর ধরে শনি, 1.5 বছর ধরে রাহু কেতু, আর 1 বছর ধরে বৃহস্পতি।
এটিকে সহজে বের করা যায়। মঙ্গল 45 দিন, বুধ 18 দিন, শুক্র 28 দিন, রবি 30 দিন, চন্দ্র 2.5 দিন, এ দিয়ে বের করা যাবে না। এই তিনটি দিয়েই বের করতে হবে। তো এবার আমি জেকে দেব স্যারের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম, জেকে দেব স্যার 25 তারিখটা আগে বলতে হবে আপনাকে। আমরা আজকে পিছন থেকে আসবো, কেতু যেহেতু সাপের লেজ ধরে খোঁচা দাও, দেখি কি করে। আমরা প্রথমে শুনতে শুনতে যাই যে আহ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আজকে কেন আমরা লেজে খোঁচা দিচ্ছি এটাও বুঝতে হবে। পরবর্তীতে আমাদের নীরজ স্যার বলবেন হচ্ছে 16 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, আর টিটু দাস স্যার বলবেন হচ্ছে 7 তারিখ নিয়ে। প্রস্তুত থাকবেন। জেকে দেব স্যার, দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনার শিক্ষার্থীদের আপনি 25 তারিখ সম্পর্কে আমি যেটি বললাম সেটির সঙ্গে কি করা যায় বা আমি ভুল বললাম কিনা, আবার এখানে কিন্তু একটু মার্ক করে দিতে হবে ওনাদের ইশারা ইশারা। কারণ হচ্ছে আমরা কিছু গুপ্তবিদ্যা যেহেতু দেইনি, আমি বলেছি যে 25 তারিখের কেতু 2, 9, 10, 11-র মধ্যে যে কোনো একটায় পড়বে, এটা পড়ার কথা। এটা শুভ কেতু। শুভ কেন? বুদ্ধিমান কেতু, মানে ও বুদ্ধিমান কেতু, আবার মাথা নত করা কেতু। যে ব্যক্তি মাথা নত করবে আর যে ব্যক্তি বুদ্ধিমান, সেই ব্যক্তির ভিতরেই তো গুহ্য গুপ্ত অলৌকিক শক্তি থাকবে। শুধু আমার মতো ঘাড় তেড়া লোক যদি সারাদিন বলি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভরপতি ভারত অভ্যুত্থানং তদত্তানং সৃজমহম হবে, বা আমি যদি সারাদিন পাঠ করি পলাল ধূমশঙ্কাশঙ্গ তরাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রত্তা কঙ্ক্রুরং তঙ্কে তুঙ্গপুনমহম, মন্ত্র এইভাবে পাঠ করবেন, একটু ঘরে বসে বসে ট্রাই করুন। স্যার পঁচিশ কেন তারিখে নবগ্রহ দিয়ে শুরু হয়, স্যার সেখানে আমাদের মন কেন ভেঙে যাবে, ওইখান থেকে মনে এমন আনন্দ দেবেন। ওম সভা কুসুম শঙ্কাশং কাশ্যপে অঙ্গ মহাদুতিম ভান্তারিং সর্বপাপগ্নং পুনত হস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শচীনং ভক্তা শম্ভ মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমম্যহম। আমার মন্ত্রপাঠ তো আপনারা শোনেননি কখনো। তো মন্ত্রের যে রে, যদি আপনার ইরা পিঙ্গলা সুষমা নাড়ির ভিতর দিয়ে না ওঠে, তাহলে আমার মতো এই পাগলের মন্ত্র জপে কাজ হইব না। আমার শুধু ওই হয়তো টুকু থাকবে, কিন্তু ফল হবে না। প্রত্যেকটা ফল দেয়, কিন্তু ভুল করবেন কেন? ভুল তো করা যাবে না। নেন, জেকে দেব স্যার শুরু করেন 25 তারিখ নিয়ে প্রথম। পরে বলবো আমরা পিছন থেকে কেন আসলাম, বা আপনাদের ভিতর থেকে নেব আমরা আজকে কেন উল্টা দিক থেকে আসতেছি। এদের সমন্বয়ে যে কেতু তৈরি হলো, কেতু তো উচ্চবিত্ত এবং গুপ্তবিদ্যার কারক আমরা সেটা জানি। উচ্চত জেকে দেব স্যার আছেন না? হ্যাঁ আছি স্যার। আসেন, বলছে স্যার। কেতু গুপ্তবিদ্যা এবং গুহ্যবিদ্যার কারক, গুহ্যতত্ত্বের কারক হচ্ছে কেতু, আমাদের স্পিরিচুয়ালিটির কারক ওনার হচ্ছে। আসছে না স্যার? ইয়ারফোনটা খুলে নিচ্ছি স্যার। স্যার একটু সাউন্ডটা বাড়িয়ে দেন, জয়ন্ত স্যার, সাউন্ড একটু বাড়িয়ে দেন। সাউন্ড কম। সাউন্ড ওনার ওখানে বাড়ালে তো হবে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। এখন শোনা আছে, এখন শোনা। হ্যাঁ, 25 তারিখের যে কেতু সেটা হচ্ছে চন্দ্র এবং বুধের সমন্বয়ে। তো এই ব্যাপারে তো মূল স্ট্রাকচারাল যে উম, আপনার বিষয়টা তো স্যার ব্যাখ্যাই করেছেন। এখানে চন্দ্র এবং বুধ আপনার হচ্ছে যে কেতু তৈরি করেছে, সেই কেতুর আলোচনা যাওয়ার আগে কেতুর যে মূল বিষয়গুলা, কেতু হচ্ছে গুহ্য তত্ত্বের কারক, গুপ্তবিদ্যার কারক, কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটির কারক। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের আমরা যখন জন্মছক তৈরি করি তখন জন্মছকে রাহু এবং কেতুর যে অবস্থান, সেখানে আমরা অলওয়েজ রাহু এবং কেতুকে বক্রী দেখি। তো কোনো গ্রহ যখন জন্মছকে বক্রী হয়, সেটা নির্দেশ করে যে ওই ব্যক্তির এই গ্রহ সম্পর্কিত বা যে ভাবে বক্রী হচ্ছে সে ভাব সম্পর্কিত বিষয়ে কিছু না কিছু ফার্স্ট লাইফ ঋণ থাকে, অর্থাৎ পূর্বজন্মকৃত ঋণ থাকে। আমরা কেতু এবং রাহুকে যেহেতু আপনার অলওয়েজ বক্রী দেখি, তাহলে প্রত্যেকটা ব্যক্তির জন্মছকে রাহু এবং কেতুকে যদি আমরা দেখি,
তাহলে তার পূর্বজন্মের কি ধরনের ঋণ আছে সেটা কিছুটা স্যার অনুধাবন করতে সাউন্ড পারি। শোনা যাচ্ছে না, মানে খুব মানে স্লো আসতেছে। আমি না জানি না এখন ঠিক আমার আছে, এখানে কিনা। এখন ঠিক আছে, এখন ঠিক আছে জয়ন্ত স্যার, ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখানে চন্দ্র এবং বুধের যে মধ্যে যে কেতুর সৃষ্টি হলো, আমরা জানি বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক আর চন্দ্র হচ্ছে মাতৃমূর্তির মহত্ব। এখন বুদ্ধি যখন স্নেহপরবশ হয় তখন কিন্তু সে তার একটা পজিটিভিটি সৃষ্টি করে। স্যার একটা দিকে ইঙ্গিত করেছেন যে কেতু 25 তারিখের যে কেতু, সেই কেতু দ্বিতীয়, নবম এবং একাদশ তার কোনটার মধ্যে হতে পারে। বুধ হচ্ছে চন্দ্রের পুত্র, কিন্তু মানে তারাদেবীর গর্ভে তার জন্ম। চন্দ্রের ষোড়শে বুধের জন্ম হলো, বুধ হচ্ছে বৃহস্পতির কাছে লালিত পালিত হয়েছে, কাজেই এই বুধ কিন্তু বাল্যকালেও সে শাস্ত্রবিদ্যায় পারদর্শী। তো শাস্ত্রবিদ্যায় পারদর্শী এই বুধ, তার মধ্যে রয়েছে চন্দ্রের মাতৃমূর্তির মমত্ব। যখন সে চন্দ্রযুক্ত হয় তখন জ্ঞানটাকে সে একটা বৃহৎ লেভেলে নিয়ে যাওয়ার একটা প্রয়াস করে। তো আমরা জানি যে আধ্যাত্মিক যে জ্ঞান, শাস্ত্রীয় যে জ্ঞান, সেটা তো নবম ভাব থেকেই প্রাপ্ত হয়। তো স্যার যেটা বলছেন সেটা আমি নবম ভাবটাকেই বুঝতে পারি আর কি। চন্দ্র এবং বুধের 25 তারিখের যে কেতু, সেটাকে নবম ভাবের কেতু বলে আমি অনুধাবন করি। কেতু যখন আপনার নবমে থাকে তখন ব্যক্তির আধ্যাত্মিক যে জীবন বা তার যে ধর্মীয় যে চেতনা, সেই জায়গায় আপনার হচ্ছে কিছু প্রশ্ন জাগে তার মনের মধ্যে। সেই প্রশ্নের কুশ করতে গিয়ে সে হচ্ছে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আর এইভাবে কেতু হচ্ছে আকস্মিক শুভফল প্রদান করে থাকে। কেতু এমনিতেও যে কোনো বিষয়ে আকস্মিক শুভফল প্রদান করে থাকে। আবার হচ্ছে যে সমস্ত ভাবে কেতু নেগেটিভ হয়, সে সমস্ত ভাবে আকস্মিক সেটাও শুভ ফল, FA ফল, মানে নিচে নামিয়ে দেয় আর কি। আহ, উচ্চ স্থান হইতে পতন ঘটিয়ে দেয়। তো আমরা চন্দ্রের কারকতা যদি দেখতে চাই, এখানে বুধ আর চন্দ্র যেহেতু যুক্ত আছে, বুধ তো শাস্ত্রবিদ্যার কারক, আমরা জানি সেটা, মানে বৃহস্পতির কাছে সে শাস্ত্র জ্ঞান পেয়েছে। আর চন্দ্রের কারকতা যদি, চন্দ্র হচ্ছে চক্রের চতুর্থ ভাবের অধিপতি। তো চতুর্থের চন্দ্র হচ্ছে মনের কারক। কিন্তু অষ্টমে যখন আপনার চন্দ্র আমরা খুঁজি, আমরা যখন অষ্টমে যাই, আমাদের তো অষ্টম ভাব হচ্ছে গুহ্যবিদ্যার কারক। যেহেতু গুহ্যবিদ্যা নিয়ে কথা বলা হচ্ছে, কাজে অষ্টম ভাবকে নিয়ে কথা না বললে সেটা অপূর্ণতা থেকে যাবে। চন্দ্র যদি মনের চৈতন্যের সত্তা হয়, তাহলে অষ্টম হচ্ছে সেই চৈতন্য সত্তার গভীরতা। মানে আমি যে সত্তাটাকে লালন পালন করছি, যে সত্যটাকে উপলব্ধি করছি, তার গভীরে আর কোনো সত্তা আছে কিনা। আবার এই অষ্টম থেকে যদি আমি দ্বাদশে চলে যাই, যেটাকে আমরা মুক্তির ভাব বলি, তো সেই জায়গাটি হচ্ছে আমাদের সেই মনের যে গভীরতা আছে, সেই গভীরতা থেকে মনকে নির্লিপ্ত করার যে জায়গা, সেটা হচ্ছে দ্বাদশ ভাব, যেখান থেকে আমরা হচ্ছে নির্বিকার আনন্দ লাভ করতে পারি। তো এই যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা আমরা শাস্ত্রের মাধ্যমে পেয়ে থাকি। মহর্ষি বৈশিষ্ট্য বলেছিলেন যে জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটা জিনিস লাভ করা যায়। অন্য কোনো শাস্ত্রের দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটা জিনিস একসাথে লাভ করা যায় না, বা এক জন্মে লাভ করা যায় না। শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন করে, জ্যোতিষশাস্ত্র চর্চা করে এটা লাভ করা যায়। তো আমরা যারা এখানে যুক্ত হয়েছি, আমরা প্রত্যেকের জীবনে এই সুবর্ণ সুযোগটা এসেছে যে আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই বিষয়গুলো আমরা লাভ করতে পারি জ্যোতিষ চর্চার মাধ্যমে। আমরা যখন 25 তারিখে কোনো ব্যক্তির আমার কাছে আসবে, তখন আমরা প্রেডিকশনটা কিভাবে করবো, নিউমারোলজি অনুসারে যে প্রেডিকশনটা আমরা করবো। ধরেন একজন ব্যক্তি আসলো 25 তারিখে, তার মাধ্যমে শুধু 25 তারিখ, সে শুধু বললো আমাকে যে আমার জন্ম হচ্ছে 25 তারিখে, ইংরেজি 25 তারিখে এবং মাসে। তা আমি শুধু 25 তারিখের উপরে ভিত্তি করে যদি তাকে দুটি কথা বলতে চাই, তাহলে একটা বিষয় হচ্ছে 25 এখানে আছে, তার মধ্যে ডিপ নলেজ তার মধ্যে আছে। সেই ডিপ নলেজটা অহংকার শূন্য আছে। যেহেতু চন্দ্রবুধ, তার যে জ্ঞানের গভীরতা সেটা অহংকার শূন্য আছে। আমরা তাকে বলতে পারবো আপনার মধ্যে জ্ঞানের গভীরতা আছে। হ্যাঁ, আমরা হচ্ছে নিজেকে আমরা যখন প্রেডিকশন করার আগে কিছু ব্যক্তির চরিত্র সম্পর্কে অবগত হয়ে নিজেকে বাঁচানোর বা নিজেকে কিভাবে নিজেকেও কিভাবে উপস্থাপন করবেন, এই বিষয়টা জানতে হবে। যে ব্যক্তি আপনার সামনে বসে আছে তার মধ্যে যদি জ্ঞানের গভীরতা থাকে, তাহলে আপনার তার কাছে খুব বেশি জ্ঞান বাড়তে গেলে আপনি বিপদে পড়ে যেতে পারেন।
তো এই 25 তারিখের চন্দ্র কিন্তু মানে যে কেতু, সেই কেতু কিন্তু হচ্ছে সেই গভীর জলের মাছ। তো গভীর জলের মাছের কাছে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রেও আমাদেরকে একটু সাবধান হতে হবে। আর 25 দিয়ে শুরু হয়েছে মানে হচ্ছে জ্ঞানের গভীরতা দিয়ে আজকের আলোচনাটা শুরু হলো। স্যার যেহেতু আমাকে 25 তারিখ নিয়ে আলোচনা করতে বলেছেন, তো আমরা সেই ব্যক্তিকে আমরা যেভাবে দেখবো সেটা হচ্ছে ব্যক্তি অত্যন্ত গভীর জেলা আছে, তার মধ্যে জ্ঞান আছে, এবং সেই জ্ঞান হচ্ছে অহংকার শূন্য জ্ঞান। সেই জ্ঞানের মধ্যে ভালোবাসা আছে, আনন্দ আছে। আমরা এই যে কেতু, কেতুর এবার হচ্ছে কেতুর চরিত্রটা কি? কেতুর চরিত্র হচ্ছে সে নিজেকে লুকিয়ে রাখে, সে নিজেকে প্রকাশ করতে পারে না। রাহু জন্ম থেকে যে ভাবে থাকে সেই ভাবটাকে সে প্রকাশ করে, মানে সৌরমাচানো যেটাকে বলি আমরা। রাহু হচ্ছে সৌরমাচাপী, কিন্তু কেতু যেভাবে থাকে সেই ভাবটাকে হাইড করে রাখবে, সেই ভাবটাকে সে গোপন করে রাখবে। সেই ভাবের যে কারকতা, সেই অবস্থানের যে কারকতা, সেটা আসলে কতটুকু তার মধ্যে আছে আর কতটুকু তার মধ্যে নেই, সেটা কখনোই সে প্রকাশ করবে না বা বুঝতে দেবে না। এই যে আপনার এই লুকানোর যে গভীরতা, এই যে আপনার নিজেকে আড়াল করে রাখার যে গভীরতা, যেমন হচ্ছে আমরা জানুয়ারি মাসে যখন শৈত্যপ্রবাহ হয়, আপনার প্রচন্ড কুয়াশা হয়, তখন দেখা গেল আমার সামনে অর্থাৎ 5 ফিট দূরত্বে একজন ব্যক্তি মানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারাটা আমি দেখতে পাচ্ছি না। এই যে গাঢ় ঘন কুয়াশা, এই কুয়াশাই হচ্ছে কেতু। তো আমরা এই কেতুকে যখন ভেদ করতে পারবো, এই ভেদ করার প্রক্রিয়াটা হচ্ছে আপনার হচ্ছে মাতৃমূর্তির মমত্ব। মানে এই ধরনের যে ব্যক্তি যিনি 25 তারিখে জন্ম, যার জন্ম সংখ্যা 7, এই যে ব্যক্তি যার মধ্যে কেতুর গভীরতা রয়েছে, যার মধ্যে কেতুর চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, তাকে কিন্তু আমরা যদি বুঝতে চাই, তাকে যদি আমরা জানতে চাই, তাকে তার মানে তার তার যে ইমোশন, তার যে আবেগ, সেই আবেগটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তার আশেপাশে মানুষ যখন মানে এই ধরনের ব্যক্তিকে নিয়ে কোনো প্রবলেম নিয়ে আসবে, তাহলে আমরা বলতে পারবো, বলতে হবে আমাদের যে তার ইমোশনকে আমাদের টাচ করতে হবে, তার ইমোশনকে আমাদেরকে জানতে হবে। এখানে আমরা যদি একটা গুচরটাও একটু দেখে নিই, আমি যেহেতু স্যার গুচরটা এঁকেছেন, এখানে গুচরে নবমে চন্দ্রকেতু আছে। আজকে গোচরে কেতুর অবস্থান আছে, যে কেতুকে নিয়ে আমরা আলোচনা করছি, নবম ভাবে আছে, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক জায়গায় আছে। তো নবমে কেতু শুভ ফলদাতা হয়, আকস্মিকভাবে শুভ ফলদাতা। কিন্তু নবমে কেতু কিন্তু ব্যক্তির মধ্যে ধর্ম নিয়ে একটা আহ, আপনার হচ্ছে এক ধরনের প্রশ্ন তার মধ্যে জাগ্রত হয়, যদিও সে প্রকাশ করে না, কিন্তু এক ধরনের প্রশ্ন, এক ধরনের আপনার হচ্ছে কি বলে অবিশ্বাস তার মধ্যে ক্ষেত্র বিশেষ জাগ্রত হয়। আর এখানে চন্দ্র যুক্ত হয়েছে, চন্দ্র হচ্ছে চিন্তার কারক। কেতু যখন আপনার হচ্ছে চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, তখন ব্যক্তির মধ্যে ওভার থিঙ্কিং দেয়। আর ব্যক্তি হচ্ছে কি আসলে সে চায়, এবং কি আসলে তার পাওয়া উচিত, কি আসলে মানে পাওয়া উচিত না, এই বিষয়টাকে গুলিয়ে ফেলে। তো এই জায়গায় যদি মানে নবমে কিন্তু হচ্ছে স্পিরিচুয়ালিটির জায়গা, তো আমাদের অ্যাস্ট্রোলজি মানে তো হচ্ছে আমরা পরামর্শ দিয়ে ব্যক্তিকে কার্মিক জীবনে উন্নতি ঘটিয়ে আমরা ব্যক্তির জীবনে পরিবর্তন করবো। হ্যাঁ, রত্ন স্টোন যেটা আছে সেটার প্রতিকার আমরা দেবো, কিন্তু কার্মিক পরামর্শ আমরা আগে দেবো। যাদের নবমী চন্দ্রকেতু যুক্ত থাকবে, আমরা তাকে বলবো যে সে যেন মেডিটেশন করে। আমাদের স্যার কিন্তু প্রায় ক্লাসে বলে যে প্রাণায়াম দ্বারা হচ্ছে প্রাণকে নিয়ন্ত্রণ করা যায়। প্রাণায়াম শব্দটা হচ্ছে প্রাণকে নিয়ন্ত্রণ করা। তো প্রাণ হচ্ছে দুটি জায়গা দিয়ে আপনার হচ্ছে আমাদের শরীরে প্রবেশ এবং বাহির হয়, ইন এবং আউট হয়। সেটা হচ্ছে ইরা এবং পিঙ্গলার মাধ্যমে। তো এই ইরা এবং পিঙ্গলাকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রাণায়াম, সে প্রাণায়াম হচ্ছে কেতুর গুহ্যতত্ত্ব বা গুপ্ততত্ত্ব মানে আমরা চর্চার একটা অন্যতম উপায় আর কি। তো এইটুকু বললাম, স্যার বাকিটা আলোচনায় জেনেছে। আর এখানে তাহলে একটু যুক্ত করে দিলেন না কেন যে আমি লিখে দিলাম ধূম্রবর্ণ টর্চ লাইট, কেউ বলে দন্তের স লাইট, টর্চ লাইট, আবার কেউ উচ্চারণ করলে লাইট, টর্চ লাইট। তো দুই রকম উচ্চারণ কিন্তু মানুষ করে। আচ্ছা। তো ধূম্রবর্ণ, ধুমার ভিতরে আপনার দেখেছেন কুয়াশার কথা যখন বলেছেন, কুয়াশা ভেদ করার জন্য বাস গাড়ি বা যে কোনো গাড়িতে যে হেডলাইট থাকে, ওই হেডলাইটে কাজ করে না। আর একটা হেডলাইট এক্সট্রা হলুদ রঙের দেখবেন কুয়াশা কাটার জন্য, মাঝখানে আর দুটি লাইট এক্সট্রা লাগায়, ওই লাইটেই কিন্তু কুয়াশা কাটে, অন্য লাইটে কাটে না। তো যে যেটি গুহ্য, গুপ্ত এবং অলৌকিক শক্তি, সেটি কোন ভাব দেয়, সেটি বিশেষ করে আমরা যে ভাগ্য বিচার করি, আমরা যে ধর্ম বিচার করি, যে তীর্থ বিচার করি, যে আদর্শ বিচার করি, উচ্চ শিক্ষা বিচার করি, পিতামাতা বিচার করি, গুরু বিচার করি,
তারপর ধর্ম বিচার করি, ধর্ম প্রচার প্রসার বিচার করি, সেই সঙ্গে বিশেষ করে যে কি বলবো যাবতীয় ভাগ্য ভাব বিচার করি, সেটি নবমস্ত কেতু দিয়ে। দেখেন 2 নম্বরে কেতু শুভ ফল দেয় আমরা জানি, ধন, সঞ্চয়, সখ্যতা, তারপরে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভ, আত্মীয়তা, দলিলপত্র, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান বিচার করি। এগুলো ললাটে না থাকলে হয় না, ভাগ্যে থাকতে হবে। না থাকলে ওই ঠেলাওয়ালা মুটিওয়ালা কুলিওয়ালাও পরিশ্রম করে, আমরাও পরিশ্রম করি। আমি তো 7 দিন 7 দিনই ছুটি ভোগ করি, এটি প্রথমেই বলে গেছি। কিন্তু আমার 7 দিনের মতো একদিন ছুটি নয়, সপ্তম দিনই ছুটি। তো সেটি 2 নম্বর ঘর, তাহলে ধন কিভাবে দেবে, সঞ্চয় কিভাবে দেবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভ কিভাবে দেবে, অন্ন বস্ত্র বাসস্থান কেমনে দেবে, দলিল কেমনে দেবে। আবার দশম ভাব আমরা যখন দেখি তখন জীবিকা, কর্ম, কর্মে উচ্চ পদ, উচ্চ সরি যশ সম্মান, আদেশ উপদেশ, তারপরে হচ্ছে প্রতিযোগিতা, বিশেষ করে গুণের স্বীকৃতি, বিজয়ের বরমাল্য, সেই সঙ্গে পাশ ফেল, তাছাড়া পারিপার্শ্বিক অবস্থা, প্রবাস জীবন, এগুলো তো 10 নম্বর থেকে বিচার করি। আবার যখন 11 নম্বর বিচার করি, তখন লাভ, আমার লাভ কি আর ক্ষতি কি, এই কোচিং সেন্টারে আমার লাভ কি আর আপনাদের লাভ কি, লাভ কার বেশি, সেটি বুঝতে হবে। এই লাভ বেশি কম হিসাব করায়, কিন্তু লাভ আমি প্রথমেই বলেছি যে ভালো আর মন্দ, লাভ আর লস দুই ভাই। তো দুই ভাই আমরা 16-র ক্ষেত্রে বলেছি, এটা আশা করি নীরজ স্যার আমাদের এটা পূর্ণতা দেবেন, কারণ উনি সাহিত্যিক মানুষ আছেন, উনি হয়তো এটি ভালো করে বলতে পারবেন, এই জন্য স্যারের জন্য রেখেছি। আর কেন উল্টা দিকে রেখেছি সে উত্তর আরো পরে পাবেন, এখন পাবেন না। তাছাড়া প্রাপ্তি, আমরা প্রত্যাশা করি কি আর পাই কতটুকু, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি, সিদ্ধি লাভ যেটা, সেটা একাদশ ভাব। সেই সঙ্গে আবার ওই 2 নম্বরের মতো 11 নম্বর, 2 নম্বর ঘরে যেমন 2, 11 নম্বর ঘর 1 আর 1 2, ওখানেও কিন্তু আমাদের সেই আহ, বিশেষ করে সখ্যতা, অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সঙ্গে যে মিত্রতা, সখ্যতা, এটা কিন্তু আবার 11 নম্বর। সেই সঙ্গে কর্মের সাফল্য, যানবাহন লাভ, এমনকি ওই জামাই, পুত্রবধূ, তারপরে মিত্র, জ্ঞান গরিমা, সব তো 11 নম্বর ঘর থেকে বিচার করি। তাহলে এগুলো যে প্রাপ্তি, আমাদের প্রত্যাশা যেটা, সেটা 11 নম্বর ঘরে যায়। তো এই যে মূল কথা হচ্ছে 7 নম্বর ক্লাস, কেতুর ক্লাস, ধূম্র কিভাবে কাটবে, এই 2, 9, 10, 11 কোনটায় বসবে, সেটি 25 তারিখের কেতুই কিন্তু বসবে, অন্য তারিখেরটি নয়। সেই ধুমা কাটানোর জন্য আমাদের সেই টর্চ লাইট লাগাতে হবে, হ্যালোজেন লাইট, যেটা বিশেষ করে কুয়াশা কাটা লাইট, সেই লাইট আপনারা জ্বালাতে থাকুন। এবার আমাদের নীরজ স্যারের কাছ থেকে আমরা শুনে আসি 16 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার কেমন হবে তাদের জীবনী। গুরুজিকে প্রণাম। আপনারা ইতিমধ্যে এই কেতু নিয়ে আলোচনা শুনছেন, আমিও শুনছিলাম। আসলে কেতু এমন একটি গ্রহ যার বিচার করা খুবই কঠিন। তাকে বিচার করতে হবে ব্যক্তির চরিত্র, ব্যক্তির আচরণ এবং ব্যক্তির অ্যাক্টিভিটিস দেখে। যদি কোনো মানুষ আপনার সামনে আসে, তার সাথে কথা বললেই আপনি একটা আন্দাজ করতে পারবেন যে এই কেতুটা কোথায় আছে তার, বা ওই ব্যক্তি আপনার তার কেতু কেমন ফল দিচ্ছে। যাই হোক, আমাকে আলোচনা করতে বলা হয়েছে 16 তারিখের কেতু নিয়ে। আপনারা দেখেন, পরস্পর বিরোধী 2টি গ্রহ নিয়ে 16 তারিখের কেতু সম্পর্ক তৈরি হয়েছে। তো সেইখানে যদি আমরা বলি যে আপনারা জানেন যে রবি এবং শুক্র দারিদ্র যুগ তৈরি করে, তো রবি শুক্র যদি দারিদ্র যুগ তৈরি করে, তাহলে সেখানে কি দারিদ্র যুগ তৈরি হয় নাই? হয়েছে। কিন্তু সেই দারিদ্র কিসের দারিদ্র তৈরি করছে? সেই দারিদ্র তৈরি করছে আধ্যাত্মিক দারিদ্র যেটা। আমরা যদি কেতুকে বিচার করতে চাই, দেখুন, ইতিমধ্যে জয়ন্ত স্যার কিন্তু একটা কথা বলে গেছেন যে নবম ব্যবস্থা, এবং গুরুজিও বলছেন নবম ব্যবস্থা কেতু থেকে বিশেষ করে আধ্যাত্মিকতা বিচার করা হয়, তার ধর্ম জ্ঞান কেমন থাকে। আমরা যদি বলি যে কেতু যেহেতু অন্তর্মুখী, যে বিষয়টা আমরা আগেই জেনেছি, কেতুর মাথা নাই, কেতু শুধুমাত্র সবকিছু হৃদয়ে দিয়ে বিচার করে,
এখন সেই হৃদয় যদি শুভ গ্রহের সাথে সম্পৃক্ত না হয়, সে আহ, বাজে চিন্তা করবে। আর যদি শুভ গ্রহের সাথে সম্পৃক্ত হয় তাইলে ভালো চিন্তা করবে। তাইলে এইখানে যদি আমরা দেখি, যদিও একমাত্র রবি শুক্র এখানে সংযুক্ত হয়েছে, কিন্তু শুক্র কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু আগে রবি। এই 16 তারিখের কেতু কখনো মান দোষের চিন্তা করে না। আবার সে তার প্রতিষ্ঠার স্বার্থে সে শুক্রকে অনেক সময়, শুক্র নিয়ে তার এত চিন্তা নেই, তার সৌন্দর্য বুদ্ধির চিন্তা নেই, তার বিলাস নিয়ে চিন্তা নেই, সে কিন্তু সবসময় আবার মান দোষের চেষ্টায় থাকে। তাহলে এই কেতু যখন মান দোষের চেষ্টায় থাকে, তাহলে সে কি করতে পারে? এই কেতু সবসময় বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা বিশেষ করে আহ এই কেতুর, এই 16 তারিখের কেতুর জাতকরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক ভাবে স্ট্রাগলে থাকে, আমি খেয়াল করে দেখি। এবং সে একটা বিচ্ছিন্ন জায়গাটাকে সবসময় জুড়তে চায়। কেতু বিচ্ছিন্নতার কারক। কিন্তু কেতু যদি ভিতরে জমাট বাঁধে, কেতু যদি নিজের ভিতরে তৈরি করে ভাবনা চিন্তা তৈরি করে, যেহেতু কেতু ভাবনার কারক গ্রহ, সে কিন্তু একটা বিচ্ছিন্ন দ্বীপ সংযুক্ত করতে চায়, সে সবসময় স্ট্রাগলে থাকে। এটা আমি 16 তারিখের জাতকের ভিতরে সবসময় প্রায়ই দেখেছি। তারপরে বিশেষ করে তার 16 তারিখের মানজাসের প্রতি তার যতটা না আকৃষ্ট, শুক্রকে অ্যাভয়েড করেও সে সবসময় এগিয়ে যেতে চায়, কিন্তু সে পারে না। পারে না অদৃশ্য কিছু বাধার কারণে পারে না। তার ভাবনার সাথে আর বাস্তবিকতার অনেক পার্থক্য থাকে। এই বাস্তবিকতার পার্থক্য সে ওভারকাম করতে গিয়ে তার খুব কষ্ট হয়। তখন সে অনেক সময় হাল ছেড়ে দেয়, আবার সে ভাবনায় অন্তর্মুখী হয়ে যায়। অন্তর্মুখিতা যদি আমরা খেয়াল করি, আমরা যদি কেতুকে ওইভাবে বিচার, প্রথমে বিচার যদি আমরা ওইভাবে করি, টোটালটাই কেতু অন্তর্মুখী একটা গ্রহ, এবং সে বিচ্ছিন্নতার কারণে। এই অন্তর্মুখী রাহু যেভাবে, জয়ন্ত স্যার যেভাবে বললেন যে রাহু যেভাবে এক্সপ্লেন করে, রাহু যেভাবে এক্সপ্লেন করতে পারে, কেতু কিন্তু সেটা পারে না। এই জন্য ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়ে যায়, সে নিজেকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারে না। যখন সে নিজেকে ছাড়া চিন্তা করতে পারে না, তখন সে শুধুমাত্র তার আহ পরিবার কিভাবে ভালো থাকবে, পারিবারিক সীমার ভিতরে সে নিজেকে নিজে চিন্তাগ্রস্ত রাখে। এখন প্রশ্ন হচ্ছে, কেতু কোন গ্রহের সান্নিধ্যে আছে? কেতু যেহেতু একা কখনোই ফল দিতে পারে না। কেতু সবসময় শুভ গ্রহের সান্নিধ্যে থাকলে শুভ গ্রহ যুক্ত হয়ে ভালো ফলাফল দেয়। আর অশুভ গ্রহের ক্ষেত্রে থাকলে সে সবসময়, সেই ব্যক্তি সবসময় স্বার্থপর হবে, ষড়যন্ত্রকারী হবে। সেই ব্যক্তি অপরের অনিষ্ট চিন্তা করবে, নিজের হৃদয়ে জ্বলে পড়ে মরবে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করতে পারবে না। তো 16 তারিখের কেতু বা 16 তারিখের যে জাতক, আহ সে জাতক বেশিরভাগই আমি খেয়াল করেছি যে দশম ভাবে তার কেতু পাওয়া যায়। সে সবসময় গুপ্ত কাজ নিয়ে থাকে। সে দেখবেন আপনাকে এমন ভাবে প্রশ্ন করতেছে, আহ আমি বিশেষ করে খেয়াল করেছি যে এমন ভাবে প্রশ্ন করতেছে, সে আপনার ভিতর থেকে জানতে চায়, নিজেকে প্রকাশ করতে চায় না। আমাদের এই ক্লাসে এরকম আছেন। আমি অনেককে বলেছি যে আপনারা কেন নিজেকে আড়াল করে রাখেন, তাইলে বুঝতে হবে আপনার কেতু একটা কুম্ভ আপনার ভিতরে আছে, নিজেকে জানার জন্য। অনেকে নিজেকে জানার জন্য কেতু কিন্তু প্রশ্ন তৈরি করে, সেটা আপনারা জেনেছেন আগের আলোচনায়। এই নিজেকে জানার জন্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলাই কিন্তু কেতু নিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নিজেকে জানার পর, যেমন এখানে অ্যাস্ট্রোলজিতে অনেকেই আসছেন, আধ্যাত্মিকতার কারক, গুপ্ত জ্ঞানের কারক কেতু। কিন্তু কেতু আপনাকে এখানে কেন নিয়ে আসে? কোন কেতু আপনাকে নিয়ে আসে? আপনাকে নিজেকে জানার কেতু নিয়ে আসছে, নাকি গুপ্ত বিদ্যার চর্চা করলে কেতু নিয়ে আসছে? সেটা আপনি নিজেকে অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন। তো আহ, এখানে যারা নিজেকে আড়াল করতে চান, যারা চুপি চুপি শিক্ষা নিতে চান, নিজেকে প্রকাশ করতে চান না, যারা মনে করেন ঠিক আছে আমি এখান থেকে যতটুকু নিয়েছি নিলাম, বাকিটা আমি আমার মতো প্র্যাকটিস করবো, এই যে আমার মতো বিষয়টা, এই আমার মতো বিষয়টাই কিন্তু কেতু। এখন আপনার বাচ্চা থেকে তো কোথায় আসে, সেটার উপর নিয়ে আসবে আপনার প্রতিষ্ঠা। ওই কেতু আপনাকে কতটুকু জ্ঞান দেবে, আপনি জ্ঞান কতটুকু অ্যানালাইসিস করতে পারছেন, সেটার উপর নির্ভর করবে আপনার বাকি কর্মকাণ্ড। তো স্যার আমি এটিকে আলোচনা করলাম আর কি।
সুন্দর বলেছেন, যেমন 7 ভাই যারা যুদ্ধে যেতে তারা। তাহলে 7 ভাই যাদের নেই তারা কি যুদ্ধে যেতে না? যেতে। যারা ভিডিও অফ করেছেন তারা কি জ্যোতিষ হবেন না? হবে। যেমন গতকালকে আমি ওই 5টা কোট পিনের গ্রুপে দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তো আগামী বছর যেহেতু আমার কোট পিন নিয়ে অনেকে মন্তব্য করেছেন, স্যার এক ধরনের কোট পিন পরেছেন, আমাদের এক ধরনের কোট পিন পরিয়েছেন। তার জন্য আমার ধরনের কোট পিন তৈরি করতে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম গতকালকে তার স্যাম্পল 5 কপি পেলাম, পাওয়ার পরে সেটি একটু ছবি তুলে গ্রুপে দিলাম যে ওইটাই তৈরি করা হবে। তো সেখানে আমাদের সিনিয়র ব্যাচের শিক্ষার্থী, উচ্চতর ব্যাচের শিক্ষার্থী সুব্রত মল্লিক বাবু বলেছেন যে জিনিসটি ছোট হতে পারে, কিন্তু এটি পেতে গেলে আসলে বৃহস্পতি নাকি যেন ভালো থাকতে হবে। সেটি বৃহস্পতি ভালো আছে কিনা সেটি অনেকে অনেক রকম কমেন্ট করেছেন যে এই কোট পিনটি নিয়ে। তো যে কেতু বিশেষ করে জিতাবে না, দেখুন কয়েকটা জিনিস লিখেছি। আলো পায় না, মানে ধূম্রবর্ণ আলো পায় না, এই 16 তারিখের কেতু পায় না। তাছাড়া হা হুতাশ করে, সেই হা হুতাশ বিশেষ করে ওই কেতু করায়। আইডেন্টিটি পায় না, মানে নিজের যে স্বীকৃতি সেই স্বীকৃতি পায় না, সামাজিক স্বীকৃতি, এটা 16 তারিখের কেতু পায় না। কেন পায় না? কারণ রবির যে আলো, ওই আলোকে কেতু সহ্য করছে না, ওই সরি শুক্র সহ্য করছে না। আর শুক্রের সুখ শান্তিও রবি সহ্য করছে না, যার জন্য তাদের জীবনে শান্তির অন্ধকার কিন্তু নেমে আসে, অর্থাৎ শান্তি আলোকিত হয় না। তাহলে 16 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার দেখবেন যে ওই কোন ঘরে শান্তি নেই সেই ঘরটাই কিন্তু তার জীবনে, সেইখানেই দেখবেন কেতু যেয়ে বসে আছে। এটা হবে, অটোমেটিক হবে। ওই যে আমি বলেছি যে এখন থেকে কিন্তু লটারি, আগামীকাল বিকালের ক্লাস থেকে লটারি তৈরি হয়ে যাবে। আপনাদের রোল নাম্বার অনুযায়ী যার রোল নাম্বার বাঁচবে তার জন্ম তারিখ নিয়ে আমরা উদাহরণস্বরূপ তৈরি করব। তা না হলে তো আপনারা বলবেন যে আসলে আমরা রোল নাম্বার অনুযায়ী নিচ্ছি, এটা কোনো ক্রমে বলার সুযোগ নেই। আগে আপনারা দেখেছেন যে জন্ম তারিখ একজনে বলেন, মাস একজন বলেন, সাল একজন বলেন, একজনের সময় বলেন, সেই অনুযায়ী ছক তৈরি করি, কিন্তু আপনারা বুঝতে পারেন না। কিন্তু যখন লটারিতে আপনাদের জন্ম তারিখ বাঁধবে তখন আপনারা তো অনুধাবন করতে পারবেন যে স্যার কি শিক্ষা দিচ্ছে। তার জন্য এটি কিন্তু চালু করা হচ্ছে। সেটি কত নাম্বার ক্লাসে? 23 নাম্বার ক্লাসে। অর্থাৎ 23 নাম্বার কি দেবে? বুদ্ধি দেবে, বিবেক দেবে। তাহলে বিবেক দিয়ে আপনাদের বুঝতে হবে যে আসলে জ্যোতিষশাস্ত্র কতটা সঠিক। জ্যোতির আলো যেটি দেবে সেটি কিন্তু এই কেতুই দেবে। কেতু প্ল্যানেটে যার ভালো নেই তাকে এই জ্যোতির আলো কিন্তু দেবে না। বিশেষ করে অন্ধকার জগতে আলো যেটি দেয়, যেটি জেকে দেব স্যার বলেছেন যে ধর্ম অক্ষ কাম, ধর্ম অর্থ কাম মুখ্য। এই যে চারি কি, চারি কি এটা, ধর্ম অর্থ কাম মুখ্য, এটা চারটা কি? সারে বর্গ বলা হয় স্যার। চার, সারে বর্গ বলা হয়, সারে ধর্ম বলা হয়। আচ্ছা যা ধরলাম ধরলাম। তো এই যে চার পুরুষ, চারিদিক, চার পুরুষার্থ, চার পুরুষার্থ, হ্যাঁ বলেন। চার পুরুষার্থ, পুরুষার্থ স্যার। সারে পুরুষত্ব বলা হয়, সারে বর্গ হ্যাঁ, বলা হয়। এই চার পুরুষত্ব পূর্ণ হবে না, অর্থাৎ পূর্ব চতুর্বর্গ পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক পূর্ণ হবে না, চারিদিক থেকে সে স্বীকৃতি পাবে না, চারিদিক থেকে জয়ী হবে না। সেটা শুক্র, যেটি নীরজ স্যার বলে গেছেন যে শুক্র রবি হচ্ছে দারিদ্র যোগ, তার জন্য হবে না। যে প্ল্যানেটে দারিদ্রতা, হতাশা, বিচ্ছেদ, পাপ, পদে পদে ক্ষতি, এমনকি বন্দি জীবন, মোক্ষ লাভের পথে বাধা, রাজদণ্ড, মানদণ্ড, নাম ধ্যান করেও বিশেষ করে সুনাম পায় না, নিজেকে প্রকাশ করতে চায় প্রকাশিত হয় না, ভ্রমণে যায় ভ্রমণ নিষ্ফল হয়, ব্যয় করে কিন্তু সেটির রিটার্ন আসে না, বা দেয় কিন্তু সেটির কোনো মূল্য পায় না, সেই সঙ্গে দুঃখে চোখের জল শুধু ঝরে কিন্তু আসলে সিদ্ধি লাভ হয় না। পরমার্থ চিন্তা চেতনার জন্য দৌড়াদৌড়ি করে কিন্তু আসলে পরমার্থ চিন্তা চেতনা হয় না। পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হয়, পদে পদে বাধার সৃষ্টি হয় এই 16 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের। অর্থাৎ কত নাম্বার ঘরে ফেলবেন সেটা আপনাদের দায়িত্ব, আপনারা অনুধাবন করবেন। আসি এবার আমাদের টিকুদার স্যার ত্রিপুরা, স্যার, আপনি বলবেন 7 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার লাকি নাম্বার 7, এটি লাকি না আনলাকি এটি আপনাকে বলতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, এটা কি পরে বলবো, ক্লাসের পরে?
হ্যাঁ, পরে বললে ভালো হয়, নোট ওকে করে রাখেন, পরে বললে ওকে ভালো হয়। বলেন টিটু দাস স্যার। সবাইকে সবাইকে হ্যাঁ, অভিনন্দন, নমস্কার স্যার। স্যারকে প্রণাম জানিয়ে আমি একক হ্যাঁ, বলুন। সংখ্যা 7 সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। তো এই কেতুর যে গুণাবলী, বৈশিষ্ট্য, ধর্ম, এগুলি আমাদের স্যার জয়ন্ত স্যার, নিরুজ স্যার, প্রিন্সিপাল স্যার, গুরুজি স্যার সম্পূর্ণ ব্যাখ্যা করছেন। আমি একক কেতু যে 12টির অবস্থান, এটার মধ্যে আপনারা সংক্ষেপে কিভাবে আপনারা বিচার বিশ্লেষণ করবেন এই দিকটা বলবো। আর একক তারিখটার 7 তারিখ যাদের জন্ম, এটা আপনারা কিভাবে নির্ণয় করবেন, এই জাতকের বৈশিষ্ট্যটা শুভ না অশুভ, এই দুইটা বিষয়ের উপরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমে দেখেন, এই যে 7 তারিখ একক কেতু, 7 তারিখ একক কেতু, কেতুর মনে রাখবেন কেতু রাহুর নিজস্ব কোনো গড় নেই। কেতু যে ঘরে বসবে বা সেই ঘরের একটা পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে। তো নেগেটিভটা কতটা, পজিটিভটা কতটুকু, এটা ওই 7 তারিখের সঙ্গে তার মাস, তার ইয়ার, এই 7 তারিখটাকে কতটুক সাহায্য করতেছে। মানে কেতুর যে সাথে যে গ্রহগুলি ভালো সম্পর্ক, বা কেতু যে গ্রহের দৃষ্টিতে বা যে গ্রহের সঙ্গে বসে ভালো ফল দেয়, এই গ্রহগুলি যদি মাস আর ইয়ার থাকে, এই কেতুটা ওর শুভ হবে এবং প্ল্যানেটও এটা শুভ অবস্থান থাকবে। আর কেতুর শত্রু শুক্র আর শনি, হ্যাঁ, কেতু শত্রু শনি বিশেষ বিশেষ এগুলি যদি থাকে, তখন প্ল্যানেটের মধ্যে তার এই অবস্থান কেতুর অশুভ ফল দেবে। আচ্ছা, ধরেন 7 তারিখ একক কেতু, প্রথমে এই ডেটটা পেলেই বুঝে দিবেন লোকটা কিন্তু এই জাতক কিন্তু একদম রহস্যময়, মানে সবকিছুই একটা প্রকাশ করতে চাইবে না, তার মধ্যে আহ, একটা গুপ্ত বিষয় আচ্ছন্ন থাকবে, সবকিছু সে প্রকাশ করতে চাইবে না। এই 7 তারিখের কেতু একটা রহস্যময় লোক, 7 তারিখের কেতু। আচ্ছা, সেটা নেগেটিভ না পজিটিভ, স্যার ওই শনির ইয়াটা আবার একটু বলেন স্যার। কি শনি কেতু, আর না, শনি কেতু কেতুর ইয়াটা আবার একটু বলেন না, বিশেষ করে। শনি কেতু একসাথে কখনোই ভালো ফল দেয় না। আর শনি কেতুর আহ, আহ, শুক্র আর শনি হলো কেতুর শত্রু। শনি কেতু এক লগে আসেই মানে দেখবেন ওই স্কিনের প্রবলেম টবলেম আছে, এগুলি পরে বলতাছি। এই এই 7 থেকে কেতুর যে আপনারা ডেট অফ বার্থ থেকে কিভাবে প্রথম আপনারা অনুধাবন করবেন যে এই কেতুটা এই চার্টের মধ্যে শুভ অবস্থানে আছে না অশুভ অশুভ অবস্থান আছে। আচ্ছা, আমি প্রথম এই লগ্ন থেকে এই যে একক কেতুটা শুভ হতে পারে, আবার অশুভ হতে পারে, মানে লাকি হতে পারে, আনলাকি হতে পারে। আচ্ছা, আনলাকি কখন হয় বা লাকি কখন হয়, বা ধরেন পৃথিবীতে কেউ যদি হঠাৎ আকস্মিক যদি কেউ ধনী হইতে পারে, সে কিন্তু একমাত্র করতে পারে কেতু, এটা মনে রাখবেন। মানে আজকে আমি খুব গরিব, আপনি গরিব, কালকে 100 কোটি টাকার মালিক, একমাত্র দিতে পারে একক এই কেতু। এই কেতুরই সবচেয়ে আকস্মিক ধন দেওয়ার সবচেয়ে বেশি পাওয়ার আছে এই কেতুর। আর কেতু, এই যে কেতু যে এই স্যার একটা বললো, এই কথাটা আবার একটা সবসময় মনে রাখবেন, কেতুর যে বৈশিষ্ট্যটা, এটা একদম নিরবিচ্ছিন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ যদি আপনার কেতু শুভ থাকে, আপনার যে এই কেতু দশাটা আসবে, এই আপনার তখন যে তার মধ্যে দৈব শক্তি এবং সবদিকে শুভ শক্তি, এটা লুকায়তির মধ্যে থাকবে। হ্যাঁ, কিন্তু অশুভ থাকলে, এই যে একটা 7 বছর যার কেতু দশা কাটিয়েছে, আমিও আমার জীবনে 7 বছর কেতু দশা কাটিয়েছি, এটার মধ্যে খালি
একটা, এবং আমি যতগুলি আমার জীবনে যতগুলি ক্লায়েন্ট দেখার সুযোগ পেয়েছি আপনাদের আশীর্বাদে, কিন্তু দশা যাদের পেয়েছি, যাদের অশুভই বেশি বেশি পেলাম, দেখলাম ওই একটার পরে একটা, মানে এই ওই মাকড়সা জালের মতন আজকে এই সমস্যাটা সমাধান হলো, আবার আরেকটা সমস্যা তৈরি হলো, এটার সমাধান হলো, আবার আরেকটা সমস্যা তৈরি হলো। মানে সমস্যার জালে পাকে এই কেতু দশা খালি জড়িয়ে পেঁচিয়ে রাখবে। এটা অদৃশ্য একটা প্রবলেম তৈরি হয়, যেটা অভাবনীয় প্রবলেম তৈরি হয়। এটা কখনোই, এটা যখন কেতুর ন্যাটাল চার্টের মধ্যে, D1 চার্টের মধ্যে যখন কেতুর অবস্থান অশুভ থাকে, তো কেতুর অবস্থান আমাদের শুভ কোথায় থাকে সেটা বলা হয়েছে। হ্যাঁ, তারপরও আমি একটু লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব কেতুর অবস্থানটা আমি অতি সংক্ষেপে বলে দিই, যদি মনে রাখতে পারেন এই আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। শুধু দেখবেন যদি লগ্নে কেতু থাকে কারণ। আচ্ছা, প্রথমে একটু হাতরা যেহেতু আসছে, আমি হাতের বিষয়টা একটু বললেই, কিন্তু আপনারা হাতরা কিভাবে দেখবেন কেতুর জায়গাটা ভালো না খারাপ, এবং হাতের মধ্যে দেখবেন কেতুর হাতরা যদি অত্যাধিক ঢালু থাকে এবং কাটা জিরা থাকে, তখন আপনারা ধরে নেবেন এই কেতুটা অশুভ। দেখবেন এই কেতু থেকে অনেক সময় দেখবেন রাহু থেকে কোনো রেখা গিয়া কেতুকে আক্রমণ করে, আবার কেতুর থেকেও কিন্তু কোনো রেখা গিয়া রাহুকে আক্রমণ করে। অত্যাধিক অশুভ ঢালু থাকলে, কাটা জিরা থাকলে কেতুটা অশুভ অশুভ থাকে, এবং তার ভাগ্যরেখার মধ্যে কাটাকাটি থাকবেই। কেতু অশুভ, আপনি নিশ্চিন্তে ধরে নেবেন হস্তরেখার মধ্যে, তার ভাগ্যরেখার মধ্যে তার ভাগ্যের একটা বিপর্যয়, একটা ভাগ্যের একটা মানে অদৃশ্য একটা দুর্ঝামেলা, ভাগ্যের একটা পরিহাস, এটা থাকবেই। ভাগ্য যেন সাপোর্ট পাচ্ছেই না, কিন্তু অশুভই এবং ভাগ্যরেখাটার মধ্যে একটা সমস্যা থাকবেই। আচ্ছা, হাতটা একটু বলে নিলাম। আর কেতুর না উচ্চ অবস্থানে আছে না নিচু অবস্থান আছে, সমতলে আছে, তাইলে কেতুটা শুভ ধরে নিতে পারেন। আচ্ছা, আর তারপরে কেতু এখন লাকি আর আনলাকি কিন্তু আপনার কথার ভিতরে আসেনি, যে লাকি কিভাবে বুঝবে আনলাকি কিভাবে বুঝবে, এটি কিন্তু আসেনি। অবশ্যই আসবে এখন। কেতু লাকি কিভাবে আসবে আনলাকি এখন অবশ্যই বলতাছি। দ্বাদশ ভাবের মধ্যে সবকিছু বলে দেব। লাকি কেতু কোনটা, আনলাকি কেতু কোনটা, অবশ্যই দ্বাদশ ভাবের মধ্যে বলে দেব। দেখেন, লাকি কেতু আনলাকি কেতু কোনটা। কেতু সবসময় ভালো ফল দেয়, সবসময় বৃহস্পতির সংস্পর্শে কেতু সবচেয়ে ভালো ফল দেয়, আর সবচেয়ে খারাপ ফল দেয় শনি দৃষ্টযুক্ত কেতু এবং শনি যুক্ত কেতু। এটা কিন্তু খুব খারাপ, শনি যুক্ত কেতু। আর আর এবার স্যার শুক্রযুক্ত কেতু একটু বলে যান, কারণ শুক্রযুক্ত কেতু কেন আনলাকি হয়, যে শুক্র 6 আর কেতু 7, 7 আর 6 মিলে হয় 13, মানে আনলাকি যে জন্য হয় শুক্রের সাথে। খালি শনির সঙ্গে বলে গেলে হবে না তো স্যার। আচ্ছা, অবশ্যই শুক্রের সাথে স্যার আমি সবটাই বলার চেষ্টা করতেছি, সবটাই বলার চেষ্টা করতেছি। দেখেন, এই যে আনলাকি শুক্র, আনলাকি কেন হয় দেখেন। শুক্র কি চাই? শুক্র চাই ওই পানি শুক্রের গরম শুক্রের প্রধান শত্রু হইল রবি। শুক্র কি চাই? শুক্র চাই লাক্সারি, শুক্র চাই সুখ, শুক্র চাই শান্তি, শুক্র চাই সমস্ত ধরেন সঞ্চয় চাই, শুক্র চাই প্রসাদ চাই। কিন্তু রবি হইল রাজা, হ্যাঁ, আর শুক্র হইল তার অংশ। রাজা কিন্তু রাজা কিন্তু সবারই সমান ভাবে থাকে। ওই শুক্রটা ওই রবির বান্ধে বাধা দেয়, বেশি পরিমাণে লাক্সারি লাইফ কাটাতে গিয়ে তখন এটা জীবন অনেক অপচয় হয়ে যায়। এটাই একটা বিপর্যয়ের মুখে পড়ে। এটাই মতি সংক্ষেপে বলছি, স্যার আরো বিস্তারিত বলবেন। আচ্ছা, আমি লগ্ন থেকে দ্বাদশ ভাব বলার চেষ্টা করতেছি। আবার কেতুটা, হ্যাঁ, লগ্ন থেকে দ্বাদশ ভাব 7-6-11, 7-এর সাইডে 7-6-13 সাইড, হ্যাঁ ঠিক আছে। লাক্সারি লগ্নে কেতু থাকলে কি হয় স্যার? স্যার এটা একটু সংক্ষেপ বলে দিই স্যার। লগ্নে কেতু থাকলে মনে করবে মানুষ তাকে ভুল বুঝবে, সবসময় মনে করবেন সে এই ছোট অবস্থা
পাকা পাকা কথা বলবে, তার স্বাস্থ্যটা থাকবে হ্যাংলা পাতলা। লগ্নে কিন্তু আপনি বলে দিবেন যে আপনার ছোটবেলার স্বাস্থ্যটা হ্যাংলা পাতলা, এবং সে ছোটবেলা পাকা পাকা কথা বলবে, মানুষ তাকে ভুল বুঝবে, মানুষ তাকে সন্দেহের চোখে দেখবে, তার সিদ্ধান্ত নিতে ভুল হবে। হ্যাঁ, তবে যদি শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে তখন কিছুটা কাটানো যায়। ধনভাবে কিন্তু যদি তুঙ্গস্থ থাকে এবং শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে, এই কিন্তু কিন্তু ওই যে আকস্মিক ধনে চট করে যে মানুষ এই এই হঠাৎ কোটিপতি হতে পারে, এটা কিন্তু ওই ধনভাবে কিন্তু থাকলে হবে, কিন্তু তখন গোচরও এটা থাকতে হবে, গোচরও অবস্থানে থাকতে হবে, তখনই এটা কিন্তু সম্ভব। তৃতীয় স্থ কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনাদের ভুল বুঝবে। হ্যাঁ, তৃতীয় স্থ কিন্তু আপনার আহ, আপনার সহপাঠী থেকে আপনার একটা সন্দেহ সৃষ্টি হবে। তৃতীয় কেতু অশুভ আর এই বলতে, পার্টটা পড়ে নেবে স্যার। আমার দশমে কেতু, দশম ভাব বলেন আগে স্যার। আচ্ছা, দশম ভাবস্থ কিন্তু খুব একটা সুন্দর স্যার হ্যাঁ, বলছেন। দশম ভাবস্থ কিন্তু যাদের আছে মনে রাখবেন, তাদের কর্মক্ষেত্রে একবার যদি তারা কর্মক্ষেত্রে লেগে যায়, তারা দিন দিন কর্মক্ষেত্রে ক্রমশ উন্নতি থেকে উন্নতি হয়েই যাবে। এটা একটা দশম ভাবের কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য। যদি মানে কর্মক্ষেত্রটা এত সুকুশলী ভাবে তারা এই মানে ডেভেলপ করতে পারে, অতি তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে, মানে এরা অন্যান্য ঘরের মধ্যে হয় না। দশম ব্যবস্থা কিন্তু সাধারণত মনে করবেন সিআইডি, সিবিআই, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের দেখবেন দশমে কিন্তু বসে আছে। দশমে কিন্তু মানেই তার কর্মক্ষেত্রে দিন দিন উত্তর সে বৃদ্ধি পাইবেই। দশম দশমস্ত কেতু যত বাধা বিঘ্ন আসুক, যত অশুভ শক্তি দৃষ্টি থাকুক, সে তাকে আটকে রাখতে পারবে না। সে বিভিন্ন কায়দা কৌশল করে দশমস্ত কেতুর আপনি দিন দিন কর্মটা উজ্জ্বল দিকেই যাবে। আচ্ছা, তারপর তারপর সবচেয়ে খারাপ যদি কেতু ফল দেয়, মনে রাখবেন ষষ্ঠ ভাবের কিন্তু সবচেয়ে খারাপ ফল দেয়। আর অষ্টম ভাবের কিন্তু গুপ্ত বিদ্যা দেয়। তখন কোন কোন অষ্টম কেতুটা গুপ্ত বিদ্যা দেয়, কোন অষ্টম কেতুটা আমাদের সমস্যার মধ্যে পড়ে, সেটা আমাদের বুঝতে হবে। অষ্টমস্ত কেতুরা যদি তার নিজস্ব গড় হয় এবং বৃহস্পতি যদি দৃষ্টি থাকে এবং নিজস্ব নক্ষত্র থাকে, নক্ষত্র যদি সাপোর্ট থাকে, তখন অষ্টমস্ত কিন্তু গুপ্ত বিদ্যার কিছু ফল দেয়। তাছাড়া অষ্টমস্ত কিন্তু সবচেয়ে অশুভ ফল দিয়ে থাকে এবং সমস্যা তৈরি করে থাকে। আর সপ্তমে কেতু থাকলে জাতককে বলে দিবেন প্রথমেই যে আপনারা বিবাহ করতে সাবধান। অনেকের দেখবেন এই বিয়ের পরে দেখা গেল যে মেয়ের আগে বা বিয়ে হয়ে গেল, পরে বিয়ের পরে দেখা গেল যে জানি না যে আগে বিবাহ হয়ে গেছে। যাদের সপ্তমস্ত কেতু আছে তাদের বিবাহ করতে সাবধান, সাবধান, মানে খুব। সুন্দর কথা। এবার স্যারকে আমি একটু থামিয়ে দিচ্ছি। স্যার, আমি একটু থামিয়ে দিচ্ছি যে সপ্তমে কেতু বিবাহ করার পরে দেখবে যে বিবাহ হয়তো আগে হয়ে গেছে, এরকম একটা কথা। যাই হোক, ওখানে আমরা হ্যাঁ, আলোচনায় না যাই। স্যারের ভুল অনেক বোঝাবুঝি গুরুত্বপূর্ণ কথা। স্যার শুনবো, আরো পরে শুনবো, ভাব নিয়ে শুনবো। আমি একটু বলে নিই। দেখুন, আমি এই মাত্র চশমা পরলাম। চশমাটি কেন পরলাম? ওই যে দশম ভাবস্থ কেতু স্যার বললেন, বলার পরে আমি বললাম স্যারেরটার ভিতরে আমি আরেকটু যুক্ত করতে চাই। দশমে কেতু কর্ম চশমা দিয়ে খুঁজতে হয়। কেন খুঁজতে হয়? কারণ 10 নম্বর ঘর আর কেতু 7, 10 আর 7 17, 7 আর 1 8, অর্থাৎ যোগ সাধনা একাগ্রতা, যেটাকে দেখা যায় না। আমি কি কর্ম করি আপনারা এখনো জানেন না। আমি কি কর্ম করি, আমার কর্ম এখনো জানেন না, অজ্ঞাত। এটি চশমা লাগবে, এই জন্য আমি চশমা পরলাম। আমার কর্ম খুঁজতে গেলে আমার কর্মভাবস্থ কেতু আপনাদের এই পাওয়ার লাগাতে হবে, হেডলাইট লাগাতে হবে, না হলে আমার কর্ম খুঁজে পাবেন না। এখনো পর্যন্ত খুঁজে পাবেন না। আমি কি করি? গতকালকে আমি একজনকে বলেছি, বলে যে স্যার আপনি এত পরিশ্রম করেন কেন? তাই বলছে, আপনি যে পরিশ্রম করেন, আপনার জন্য আমি বাজারে দাড়িপাল্লা কিনতে যাচ্ছি। এরপরে যেদিন আপনি আসবেন আমার এখানে, সেদিন এক পাশে আপনার শ্রম দিব আর এক পাশে আমার শ্রম দিব।
যেটি ভারী হবে যদি বুঝি আপনার চেয়ে আমি বেশি করি তাহলে শ্রম কমিয়ে দেব, আর যদি আপনার থেকে কম করি তাহলে আর একটু বাড়িয়ে দেব। গতকালকে রাত্রেবেলায় কথা হয়েছে তার সঙ্গে, আমাদেরই শিক্ষার্থীর সঙ্গে। আমার কোনো বন্ধু বা কোনো জ্যোতিষ, কোনো আত্মীয়, মানে বিশেষ করে কোনো আত্মীয় জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসে না, জ্যোতিষ শাস্ত্রকে পছন্দ করে না, জ্যোতিষ শাস্ত্রীয় আলোচনা শুনতে চায় না, সে আমার বন্ধু বা আত্মীয় হতে পারে না। আমি তাকে বন্ধু বা আত্মীয় বা কোন রকম কিছু বলে মনে করি না। এটি আমি চশমা দিয়ে খুঁজি, যার জন্য এখন চশমা পরলাম আবার খুলে ফেললাম, আর প্রয়োজন নেই। ওই এই দশম ভাবস্থ কেতু, বিশেষ করে 10 নাম্বার ঘর কেতু বিচার করতে গেলে, একক সাত বিচার করতে গেলে আজকের দিনে সম্ভব নয়। স্যার যে কথা বললেন যে 1 নাম্বার ভাবস্থ কেতু অর্থাৎ লগ্ন ভাবস্থ কেতু 1, 7 আর 1 8, অর্থাৎ শনি, যার জন্য ছোটবেলায় আপনাকে বললো এই তুই আমার কাছে লেবু চুরি করেছিস, তুই আমার কাছে আম চুরি করেছিস, এই যে দুর্নাম বদনাম। ছোটবেলায় স্বাস্থ্য পাতলা, শনি কৃষ পাতলা, শনির রূপ, এটা আসতে হবে। 2 নাম্বার ঘরে যখন ধন বিচার করব, তাহলে ধনের ফলাদেশ বললে হবে না। তাহলে 2 আর 7 আর 2 9, ধন সম্পদ সম্পত্তি দলিল পত্র যেটা আপনারা বলেছি, সেটি কিন্তু ওই 9 মানে ভূমিপুত্র মঙ্গল। 3-এ যখন যাচ্ছেন, 3 নাম্বার ঘর 7 আর 3 10, অর্থাৎ রবি, তখন ধৈর্য সাহস মনোবল জনবল 3 নাম্বার ঘরের কেতু দেবে। 4 নাম্বারে যখন যাবেন, 7 আর 4 11, চঞ্চলতা দেবে। এমনকি ওই আহ, মানে সুখ শান্তি, প্রাথমিক শিক্ষা, চঞ্চল মানুষ, বন্ধু নির্বাচনে ভুল করা, বন্ধুত্বে ফাটল, অংশীদারদের সাথে মতানৈক্য, যানবাহন কিনলো রেগুলার ডিস্টার্ব, বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্যাদি ডিস্টার্ব, সামাজিক কাজকর্মে ব্যর্থ, জনপ্রিয়তা ধস, এগুলো 4 নাম্বার ঘরে করবে, মানে উঠানামা করবে। 4 7 আর 4 11, যখন 5-এ যাবে, 7 5 12 বৃহস্পতি, তখন সে গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা পাবে। আমরা বলেছি, আমার শিক্ষা এটি, নোট করে নেন, মিথুন লগ্নের পঞ্চমস্ত কেতু শিক্ষায় তোখর, একমাত্র শুভ ফলদাতা। তুলা লগ্নের পঞ্চমস্ত কেতু অর্থাৎ কুম্ভে কেতু শুভ ফলদাতা, যদিও 2 9 10 11 বলেছি। আর মিথুন লগ্ন মিথুন রাশির পঞ্চমে কেতু, আর তুলা রাশি তুলা লগ্নের পঞ্চমে কেতু অবশ্যই সব থেকে রাজযোগের ফল দিয়ে থাকে। সে ঘর, বিশেষ করে আমরা জানি যে কেতুর মূল ত্রিকোণ কিন্তু নয়, তুলা রাশির ক্ষেত্রে রাহুর মূল ত্রিকোণে গিয়ে বসে, আবার মিথুন রাশির ক্ষেত্রে তুলায় এসে বসে পঞ্চম। 6 আর 5 6 7 আর 6 13, তখন কিন্তু আনলাকি 13-কে লাকিতে পরিণত করে এই দুটি জায়গায়। যখন 6-এ যায়, 7 আর 6 13, আনলাকি 13 হয়। তার জন্য কিন্তু 6 নাম্বার ঘরে রিপু, যেটি আমরা শত্রু, ঋণ, অস্ত্র ভয়, ভীতি, অপমান, এমনকি প্রতিদ্বন্দ্বিতা, খেলাধুলায় হেরে যাওয়া, লটারিতে হেরে যাওয়া, মামলা মোকদ্দমায় দৌড়ানো, পরনিন্দা পরচর্চা করা, নিজের বিপদ নিজে ডেকে আনা, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খায়, তখন আনলাকি হয়। সপ্তমে যখন যায় 7 আর 7 14, সে বুদ্ধিমান হয়। তাহলে অতি বুদ্ধি 20 বুদ্ধির মুড়িতে পারি, 100 বুদ্ধির হাতায় দড়ি, 1 বুদ্ধি যার ভগবান তার বা আল্লাহ তার, সে কিন্তু সাধন ভজনের সিদ্ধি লাভ করে, সে মনের অভিলাষকে পূর্ণ করে। কিন্তু সে জানে না। যেমন দেখেন, আপনার নবগ্রহ স্তোত্র পাঠ করেন, যখনই পাঠ করবেন তখনই দেখবেন চোখ বন্ধ হয়ে যাবে। আপনারা এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন, যারা ধরেন, আমি জানি না, আমি সঠিক উচ্চারণ নাও হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখবেন আমরা যখন সিয়াম সাধনা করি বা নামাজ পড়ি, তখন আমরা কি করি? কান চেপে ধরে, তারপরে চোখ বন্ধ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিভাবে করি? কান কেন চেপে ধরি, চোখ কেন বন্ধ করি? কানে যাতে বাইরের শব্দ না আসে, আমি সেই স্রষ্টা মহান রাব্বুল আলামিনের নাম স্মরণ করছি, অর্থাৎ কানে বাইরের শব্দ আসতে পারবে না। চোখ বন্ধ রাখবো, আমি চোখ দিয়ে যেন নর্তকী না দেখি, তার জন্য চোখ বন্ধ বন্ধ রাখবো, তারপর আমরা সাধনা করব। ঠিক তদনুরূপ এই নবগ্রহ স্তোত্র পাঠ করতে গেলেও আপনাদের চোখ বন্ধ হচ্ছে কিনা দেখবে, এবং জ্ঞান চক্ষু তখনই খুলবে। চোখ বন্ধ হলে দেখবেন আপনারা এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সব দেখছেন, এমনকি লন্ডন ব্রিজ দেখছেন, কিন্তু চোখ খুলে দেখতে পাচ্ছেন না। তাহলে এই চোখ বন্ধ হতে হবে। সেটি সপ্তমে কেতু 7 আর 7 14 মিলে 5, যেটি মনের অভিলাষ, যেটি প্রেম, যেটি প্রজনন শক্তি, যেটি
অংশীদার, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তি, দাম্পত্য জীবন, আনন্দ, কামবৃত্তি, ক্রয় বাণিজ্য, এগুলো সব সপ্তম ভাব ভাব থেকে বিচার করা হয়। সেটিতে আমরা কি বিশেষ করে হোঁচট খাই কিনা, ওই যে ব্যবসা বুদ্ধি, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, এই 7 নাম্বার ঘরে কিন্তু চলে যায়। ওইখানে অতি বুদ্ধির, ওই যে বললাম 20 বুদ্ধির মুড়িতে বাড়ি, 100 বুদ্ধির হাতায় দড়ি, আর 1 বুদ্ধি যার আল্লাহ তার বা ভগবান তার। তাহলে ওই যে বুদ্ধি আপনারা খাটাবেন, মুড়িতে বাড়ি খাবেন, তার জন্য বিবাহের পর, যেটি আমি টিটুদার স্যারকে আমার ধৃষ্টতা দেখি আমি স্টপ করে দিলাম, যে সপ্তম ভাব উনি বললেন, হ্যাঁ হতে পারে যে ওই যে গল্প কি করে দেব, এখানে একটা গল্প মনে পড়ে গেছিল, যে আপনারা ফেসবুকে অনেক সময় জোকস দেখেন, তো সেই জোকস লেখা থাকে যে বিবাহের পর অনেক গল্প কাহিনীর কথা বলে, সেই গল্প কাহিনীর মধ্যে বলে যে আরে ওগুলো তো অনেক কিছু আমরা আগেই জানি। তো এই যে বিবাহের পর জানে যে আগে বিবাহ হয়ে গেছে, এটি টিটুদার স্যার বলতে চেয়েছেন, এটা আপনারা অনেক সময় জোকসে দেখে নেবেন। আর আমাদের আরেকজন শিক্ষার্থী আছেন, কি মাগুরানা, কোন জায়গা যেন, সুকান্ত সরকার, ওই মলম ক্যাম্পাসার, খুব ওনার কাছ থেকে সুন্দর করে সপ্তম ভাব শুনে নেব। অষ্টম ভাব যখন যাই, তখন 28 7 15, 5 আর 1 6 শুক্র, ওই যে বললাম 7 যোগ 6 মানে 7 আর 6 13, তো 8 আর 7 15, 5 আর 1 6 শুক্র, শুক্রের সঙ্গে কেতুর শত্রুতা রয়েছে, যার জন্য অষ্টম ঘরে ওই মারামারি, চিন্তা চেতনা, পুলিশ কেস, অপবাদ, পরাজয়, তারপরে হচ্ছে যাবতীয় দূর আয়ু, আয়ুতে বাধা, মৃত্যু সম যন্ত্রণা, রোগ শোক, এই সব কিছু কিন্তু অষ্টম ভাবে দেয়। যখন নবম ভাবে যায়, তখন ভাগ্যের উন্নয়ন ঘটে। 9 আর 7 16, 6 আর 1 7, ওই যে 16 তারিখ, যেটি ও মুছে ফেলেছি, 16 তারিখে জন্ম, 9 ঘর। তাহলে 9 6 15, 5 আর 1 6, ওই 15 তারিখে, সরি 16 তারিখে যারা জন্ম, তো 16 তারিখে 6 আর 1 7, কিন্তু 9 9 7 16, ওই সেই 16 হচ্ছে শুক্র আর রবি, দারিদ্র যোগ। তাহলে ভাগ্যে দারিদ্রতা না, ভাগ্যে আপনার উন্নয়ন, ভাগ্যলক্ষ্মীর কৃপা না, ভাগ্যলক্ষ্মী বিদায় নেবে, সেটি 9 নাম্বার ঘর থেকে আসবে। সেটি 16 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। যেটি আজকের দিনে আমি বারবার করে বললাম যে আমাদের বুঝতে হবে যে 2 9 10 11, যে আমি ভালো বললাম, তার মধ্যে কেতু কোন ঘর হবে 16 তারিখে, এটি ওইভাবে বের করতে হবে। যখন 10 নাম্বারে যাবে, 7 আর 1 8, যার জন্য আমার কর্ম খুঁজে পান না, শনি, শনির কর্ম খুঁজে পাওয়া যায় না। শনি বিরহ যন্ত্রণার ভিতরে কোন সময় কোন কষ্ট দেবে, মাথার ঘাম পায়ে ফেলবে, এটি খুঁজে পাওয়া যাবে না। আপনারা দেখেন যে আমাদের স্যাররা যখন বলেন, তখনও আমি শুনি, তখন কিন্তু আমি রেস্ট নিয়ে ঘুমাই না, আমি ওই কথাগুলো কিন্তু শুনি। অর্থাৎ আমি বেশি শিখি, আপনারা যা বলেন আপনাদের থেকে আমি বেশি শিখি, আমি শুধু শিখাই না, শিখি। 11 নাম্বারে যখন যায় 2 7 আর 2 9, তখন কিন্তু ওই 2 নাম্বারের সমান ফল দেয়, এটি আগেও বলে গেছি। 12 নাম্বারে যখন যায় 3, যেটি আমাদের টিটুদার স্যার বলেছেন বৃহস্পতি যুক্ত, অর্থাৎ 12 নাম্বার দ্বাদশস্থ কেতু, 3 7 আর 3 10 1 রবি, ওই রবির সঙ্গে তো কেতুর ঘোর শত্রুতা। আবার ওই কেতু নিষ্ক্রিয়, যার জন্য 12 নাম্বারে গিয়ে সে আর সক্রিয় থাকে না। সক্রিয় না থাকার কারণে 12 নাম্বার ঘর হচ্ছে দ্বাদশ ঘর, অর্থাৎ ব্যয়ের ঘর। কেতু নিষ্ক্রিয় যখন হয়ে যায়, তখন দারিদ্র দশা হয়, তখন হচ্ছে বিচ্ছেদ হয় দাম্পত্য জীবনে, বা বন্ধু বিচ্ছেদ, প্রেমে বিচ্ছেদ, পাপ কাজে লিপ্ত, তারপরে ক্ষতি, পদে পদে ক্ষতি, বন্দি জীবন যাপন, রাজদণ্ড, মানদণ্ড, অর্থদণ্ড, শোক শোক, পণ্ডশ্রম, এগুলো সব দেয়। অর্থাৎ দ্বাদশ ভাব বিচার করা কেতুর জন্য সহজ জিনিস। নিউমারোলজি যদি কোথাও বাস্তবায়ন হয়, সেটি 7 সংখ্যাই হয়ে থাকে। আরো কিছু বলবো, তো বলার আগে এবার যিনি বলছিলেন যে ফাঁকে একটু কথা বলবো, তিনি কে যেন বলছিলেন, ফাঁকে একটা প্রশ্ন করবো কিনা, যাই হোক নেই। সঞ্জয় রায় বলছিলেন তো স্যার। হ্যাঁ, সঞ্জয় রায় বলছিলেন স্যার, প্রশ্ন করবেন। ও তো সঞ্জয় রায় কি আছেন এখানে? নেই আছেন তো সঞ্জয় রায়, নাকি? সঞ্জয় রায় আছেন। আচ্ছা যাই আপনি হোক, আছে, আর একটু কিন্তু পরে উনি শুনি। হয়তো বাইরে আছে। জে কে দেব স্যার, স্যার আছে, আছে তো। আচ্ছা আসতে লাগুন। হ্যাঁ, কেতুর ক্ষেত্র আমাদের টিটুদার স্যার যেটা বলেছেন, যে হাতের কেতুর ক্ষেত্র যদি জল বেঁধে থাকে, জল ঢেলে দিলে, তাহলে জল বেঁধে থাকলে কেতু নিচু, জল যদি পড়ে যায় তাহলে কেতু সমল বা উঁচু। কেতুর ক্ষেত্র কখনো উঁচু হয় না, হাতের তালু সবসময় নিচু থাকে। কারণ হচ্ছে, দেখবেন যে একটি প্লেটকে বা যে কোনো কোনো কিছুকে, একটি কাগজকে যখন মুট করে দলা করা হবে, তখন ওই নিচের অংশ নিচু হবে। অর্থাৎ যে কোনো কিছু মুট করে ধরলে তার মাঝখানে নিচু হবে, কেন্দ্র সবসময় নিচুই হয়।
তো কেন হয়? এটা কেতুর ক্ষেত্র, চতুর্দিকে বাড়তে গেলে এটা নিচু হতে হবে।